আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে আগের দিন আমরা লাস্ট কি পড়েছিলাম বলো তো মেজারমেন্টে। স্যার ওই কি বলে এলবিডিটা হচ্ছিল স্যার। এলবিডিটি হয়েছে আর স্যার আরটিডি হয়েছে আরটিডি। আরটিডি। আরে স্যার হ্যাঁ, আরটিডি হয়েছে। আর কি ট্রান্সডিউসার কি টাইপগুলো, তাই না? ইয়েস স্যার হ্যাঁ ইয়েস ওগুলো। স্যার ওগুলো হয়েছে। তাহলে আজকে আমরা যেটা দেখবো নেক্সট হচ্ছে থার্মিস্টার। থার্মিস্টার কি ভালো করে বুঝবে। তো থার্মিস্টার কি? কি সাবজেক্ট করেছেন আজকে? মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল। তো থার্মিস্টার কি বোঝো? বলছে থার্মিস্টার ইজ এ হিট সেন্সিটিভ ডিভাইস। থার্মিস্টার ইজ আ হিট सर সেন্সিটিভ ডিভাইস। হ্যাঁ বলো। सर आपका स्क्रीन शेयर नहीं हुआ है। ও হ্যাঁ, তো কেউ বলেইনি আমাকে, সরি। Thermistor is a heat sensitive device, okay? Yes sir. Whose resistance changes rapidly with temperature. Whose resistance changes rapidly. Changes rapidly with temperature. তার মানে কি বলতে চেয়েছে যে এটা একটা হিট সেন্স করে এবং হিট চেঞ্জ হলে রেজিস্ট্যান্স কি হয়, র্যাপিডলি চেঞ্জ করে। এটা থার্মিস্টারে বলেছে। ওকে, এবার আমরা থার্মিস্টার বলতে কি বুঝি ভালো করে দেখো। ধরো এটা একটা আমার থার্মোমিটার নিয়েছি, ডিজিটাল থার্মোমিটার। ওকে, সবাই দেখেছো ডিজিটাল থার্মোমিটার কি হয়? আচ্ছা টেম্পারেচার বাড়লে মার্কারির লেভেলটা উপরের দিকে যায়, মানে ইনক্রিজ করে। ডিজিটাল থার্মোমিটার তো মার্কেট থাকবে না। ও আচ্ছা আচ্ছা ডিজিটাল ডিজিটাল। তো বাড়ে ওই ইলেকট্রনিক সিগন্যাল পাঠায়, তারপর ওটার নাম্বার গুলো চেঞ্জ। হ্যাঁ সরি স্যার, আমি অ্যানালগ ভাবছিলাম। হ্যাঁ, তাহলে থার্মিস্টারের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ডিজিটাল থার্মোমিটার। সবাই একটু ভালো করে লিখবে আর এটা ওয়ার্কিংটা বুঝে নেবে। এখানে আমি ভোল্টেজ সাপ্লাই দিয়েছি, এখানে আমার একটা থার্মিস্টার আছে, এটাকেই বলা হয় থার্মিস্টার। থার্মিস্টারে কি হয়, আমি যদি হিট হিট দেই তাহলে হিট বাড়ে, আর আমি যদি হিট কমিয়ে দেই তাহলে হিট কমে। দাঁড়াও, রেকর্ডিং হচ্ছে কিনা একবার দেখে নি। হ্যাঁ হচ্ছে। দাঁড়াও তো। রেকর্ডিংটা না হলে ডিফিকাল্ট। তাহলে আমি যদি এখানে ভালো করে বুঝো, এই যে এখানে যে থার্মিস্টারটা আছে, এই থার্মিস্টারটা মানে যে কোনো একটা মেটাল আর কি, ওয়ান টাইপ অফ মেটাল। এটা অনেক রকম জিনিস দিয়ে, প্লাটিনাম, গোল্ড, অনেক কিছু দিয়ে তৈরি হয়, ঠিক আছে? সো ভালো করে বোঝো, এই যে থার্মিস্টারটা, এই থার্মিস্টারটা যদি আমি হিট করি তাহলে এর হিট কি হবে, বাড়বে। তার মানে টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার যদি বাড়ে থার্মিস্টারের রেজিস্ট্যান্স বাড়বে, রাইট? ইয়েস স্যার। তাহলে থার্মিস্টার যদি রেজিস্ট্যান্স বাড়ে তাহলে থার্মিস্টারের মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো করাই, কারেন্ট ফ্লোটা কি হবে, ডিক্রিজ হবে। ঠিক বলেছি তো? ইয়েস স্যার কমবে তো। হ্যাঁ, তার মানে রেজিস্ট্যান্স যদি বাড়ে কারেন্ট ফ্লো কি হবে, ডিক্রিজ হবে। তাহলে কারেন্ট ফ্লো Yes, sir. যদি ডিক্রিজ হয়, আমি যদি এখানে একটা
ডিজিটাল ডিসপ্লে লাগিয়ে দেই, এটা একটা ডিজিটাল ডিসপ্লে, তাহলে কি ওর আউটপুটে কি ভ্যারিয়েশন ক্রিয়েট হবে, রাইট? ওর আউটপুটে ভ্যারিয়েশন ক্রিয়েট হবে। ইয়েস স্যার। তার মানে ডিজিটাল ডিসপ্লেটা ধরো আমি এরকম ভাবে লাগালাম যে এখানে যখন আমি 1 ভোল্ট দিচ্ছি, এই থার্মিস্টারটা নর্মাল কন্ডিশনে আছে, তখন ডিজিটাল ডিসপ্লে তোমাকে দেখাচ্ছে 1 ভোল্টের জন্য 1 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ আমি ধরে নিচ্ছি এটা, ওকে। এবার যখন তুমি এখানে এটা 1 ভোল্টের জন্য এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, 1 ভোল্টের জন্য 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য এটা 1 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এবার এই ব্যাটারি ভোল্টেজ তো তুমি কমাওনি, কিন্তু তুমি এর টেম্পারেচার বাড়িয়ে দিয়েছো, রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তাহলে রেজিস্ট্যান্স বেড়ে গেলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কী হবে, কমে যাবে। তাহলে যখনই sir. কারেন্ট ফ্লো কমে গেল, এই 1 অ্যাম্পিয়ারটা কমে ধরো 0.5 অ্যাম্পিয়ার হয়ে গেল, তাহলে তখন এই টেম্পারেচারটাও কি দেখাবে, বাড়বে বাড়বে। বেড়ে যাবে স্যার। একদম ঠিক আছে। তাহলে 1.5। সামথিং ধরো এটা 0.5 হলো, তাহলে এটা 1.5। তার মানে আমরা এখানে ডিজিটাল ডিসপ্লেটাকে আমরা একটা সামথিং অ্যালগোরিদমে লাগিয়ে রেখেছি যে আমি এরকম বাড়ালে এরকম ভাবে বাড়বে, বা আমি এরকম কমালে এরকম ভাবে কমবে, রাইট? সেটা ওর একটা অ্যালগো সেট করা আছে এখানে, একটা অ্যালগোরিদম। বাট আমার মেন যেটা বোঝার সেটা হচ্ছে থার্মিস্টারটা কি করছে। থার্মিস্টারটা হিট করছে, তার মানে তুমি ডিজিটাল থার্মোমিটারকে তো আমাদের মুখের মধ্যে নেয়, তাই না? কারণ যখন আমাদের জ্বর আসে তখন আমরা নিয়ে রেখি তো মুখের মধ্যে। ইয়েস স্যার, জিভের তলায়। হ্যাঁ, জিভের তলায় যখন আমরা নিলাম, তাহলে এবার এখানে টেম্পারেচার বাড়তে শুরু করে দিল, বাড়তে শুরু করে দিলেই এখান থেকে কারেন্ট ফ্লো কম হতে শুরু করলো। কারেন্ট ফ্লো তো কম হলেই এখানে ডিসপ্লেতে তোমার কত জ্বর আসছে সেটা শো করিয়ে দিল। বোঝা গেছে কি কি সিস্টেমটা? ইয়েস স্যার, কারণ করলে Yes, তোর sir. টেম্পারেচার বাড়বে। একদম। বুঝতে পেরেছি। তাহলে এটাই হচ্ছে থার্মিস্টার ইউজ ফর মেজারিং আ টেম্পারেচার। তাহলে থার্মিস্টারের ফার্স্ট ওয়ার্ক মানে কাজ হচ্ছে এটা কি করে, থার্মিস্টার ইজ ইউজ ফর মেজারিং আ টেম্পারেচার। তাহলে থার্মিস্টারকে আমরা টেম্পারেচার মেজার করার জন্য কাজে লাগালাম। আর কিভাবে কাজে লাগানো যায়? থার্মিস্টারের দুটো কাজ, ও টেম্পারেচারকে মেজারও করতে পারে, আর এটা ডিভাইসকে, যে কোনো ডিভাইসকে প্রোটেক্ট করতে পারে। এবার দেখো কি করে প্রোটেকশনটা দেবে। হ্যাঁ স্যার, কারণ ওভার ভোল্টেজ যদি ফ্লো হয় বা ওভার কারেন্ট ফ্লো করলে তো ওটা বেশি হিট হয়ে যাবে, আর সেই হিটটা হলে স্যার কারেন্ট ফ্লোটা অটোমেটিক্যালি কমে যাবে, তাহলে সার্কিটটা সেফ থাকবে। না, প্রোটেকশনটা কি করে দিচ্ছে, থার্মিস্টার কি করে প্রোটেকশন দেয় দেখো। নেক্সট পেজে যাচ্ছি, খুব সুন্দর সিস্টেম। আমি এখানে দুটো কানেক্টিং লিড নিয়েছি, গল্পের মতো করে বুঝবে, জিনিসগুলো কোনোদিনও ভুলবে না, তাহলে একমাত্র কিন্তু এগুলো পরীক্ষায় নামিয়ে আসা পসিবল। নাহলে এত জিনিস না মনে রাখা, কে কিভাবে কাজ করে প্রত্যেকটা জিনিস কত আর মনে রাখবে বলো, আমারই মনে থাকে না। সবাই ড্র করবে জিনিসগুলো। ইয়েস স্যার।
এটা আমাদের লোড অর এনি এলিমেন্ট ডিভাইস বলতে পারো, যে কোনো একটা ডিভাইস। এটা হচ্ছে আমাদের থার্মিস্টার। ভালো করে দেখো, এখান থেকে যখন আমি ভোল্টেজ সাপ্লাই দেব, কারেন্ট ফ্লো করবে, কারেন্ট যখন এদিক দিয়ে ফ্লো করবে, তখন এখানে এই কয়েলে কি হবে, ফ্লাক্স ক্রিয়েট হবে না? ইয়েস স্যার। তাহলে কয়েলে যদি ফ্লাক্স ক্রিয়েট হয়, ভালো করে বুঝবে, কয়েলে যদি ফ্লাক্স ক্রিয়েট হয়, ডিউ টু দিস ফ্লাক্স, এই প্লাঞ্জারটা এমনভাবে রাখা আছে যে এই ফ্লাক্সটা ক্রিয়েট হলেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এটা কি হবে, আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে। কি বললাম? ইয়েস স্যার, ইয়েস স্যার। কি বললাম বলো? ওটা স্যার ম্যাগনেটাইজ হয়ে গেলে ওটা আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে। ওকে, ডিউ টু দিস ম্যাগনেটিক ফিল্ড দ্য প্লাঞ্জার উইল মুভ ইন আপওয়ার্ড ডাইরেকশন। এবার যখন আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে, এই যে কানেক্টিং লিডস বলা হয় এগুলোকে, তাহলে কানেক্টিং লিডসের সাথে যখনই গিয়ে এখানে জোড়া লেগে যাবে, তখনই কি হবে বলো তো? স্যার তাহলে ওটা কারেন্ট ফ্লো করতে শুরু করবে লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। এটা তোমার লোড, রাইট? লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে শুরু করবে। এবার ধরো এই লোডটা, সাপোজ আমি জাস্ট বলছি, ধরো এই লোডটা একটা ডিভাইস, যে কোনো ডিভাইস, মানে ধরো লাইট বলছি আমি, বা ইন্ডাস্ট্রিতে একটা কোনো ডিভাইস। এবার লোডের মধ্যে দিয়ে কারেন্ট যখন ফ্লো করবে, এবার লাইট কি হয়, আস্তে আস্তে হিট হতে শুরু করবে তো। ইয়েস স্যার। এবার দেখা গেল যে হিট বাড়ছে, আস্তে আস্তে বাড়তে 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 একটা সময় হিটটা এত হলো, তাহলে হিট বাড়লে এই থার্মিস্টারটা এর একদম পাশে লাগানো, এরও হিট বাড়বে না? এই যে থার্মিস্টারটা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে থার্মিস্টারের যদি হিট বাড়ে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কি হবে? কারেন্ট ফ্লো কমবে স্যার। স্যার কারণ কমবে। থার্মিস্টারের কি বাড়বে তাহলে? হিট বাড়লে মানে Resistance টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, ইয়েস স্যার, ইয়েস কারেন্ট স্যার। ফ্লো কমবে। কারেন্ট ফ্লো কমলে ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে? কমবে স্যার। ম্যাগনেটিক ফ্লাক্স কমলে এই প্লাঞ্জারটা এখান থেকে খুলে চলে আসবে। ইয়েস স্যার। তাহলে প্লাঞ্জারটা যদি খুলে চলে আসে, তাহলে এটা আবার ওপেন সার্কিট হয়ে গেল, তাহলে তখন লোডের মধ্যে দিকে আর কারেন্ট ফ্লো হবে? না না। এইবার লোডটা যখন আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তার মানে থার্মিস্টারটাও আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। ইয়েস স্যার। থার্মিস্টার ঠান্ডা হলে রেজিস্ট্যান্স কি হবে? রেজিস্ট্যান্স কমবে, কারেন্ট ফ্লো বাড়বে। কারেন্ট ফ্লো বাড়বে, কারেন্ট ফ্লো বাড়লে ফ্লাক্স ফ্লাক্স বাড়বে। বাড়বে, প্লাঞ্জারটা আবার উপরে ঠেলে দেবে, আবার এটা চালু হয়ে যাবে। তাহলে এটা কি Yes, কোনোদিনও নষ্ট হবে? না স্যার। স্যার হেভি সিস্টেম, স্যার হেভি সিস্টেম। হেভি সিস্টেম, এটা বুঝতে আমার না বাপরে বাপ জীবন বেরিয়ে গেছে, কিছু বোঝা যায় না তো। মানে আমি অনেক দিন থেকে আমি এটার পুরো প্রিন্সিপালটা জানতাম থার্মিস্টারের, কিন্তু অ্যাকচুয়ালি যে এটা এই প্রপার এভাবে ওয়ার্ক করে, আমি সাহানির বইটা 3 দিন থেকে পড়ছি আমি। ওফ বাপরে, যাই হোক বুঝে গেছি আমি ব্যাপারটা। তো কেমন লাগলো বলো? ভালো স্যার, দারুণ। দারুণ না? দারুণ, এই ডিভাইসটা Yes, sir. সত্যিই দারুণ। তাহলে এটা কি सर कहाँ यूज होता है ये? এনি টাইপ অফ ডিভাইস। এই পিটিসি, এনটিসি যেগুলোকে বলে, এই একই জিনিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানেই তোমার হিট থেকে কোনো কিছুকে তোমাকে বাঁচাতে হবে, সেখানেই আমরা থার্মিস্টারের মানে এই জিনিসটা, এই প্রসেসটাকে ফলো করি। যে কন্টিনিউয়াস যখন আমরা হিট ইনক্রিজ হচ্ছে, তার মানে কোনো একটা ধরো একটা কোনো কি আছে ইন্ডাস্ট্রিতে, তুমি একটা এই বয়লার বানিয়েছো, তাহলে এই বয়লারের যাতে টেম্পারেচারটা একটা ফিক্সড টেম্পারেচার থাকে, তার জন্য তুমি কি করবে? এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। কি Yes, বললাম sir. বুঝলে তো? ধরো কারেন্ট সাপ্লাই দিয়ে, অ্যাকচুয়ালি সবই তো কারেন্ট সাপ্লাই দিয়ে এটাকে হিট করছো তুমি, এটাকে Yes, sir. হিট করছো। এবার একটা সার্টেন টাইমের পর এটা এত বেশি হিট হয়ে যাবে যে এটা মেল্ট হতে শুরু করবে, তাই না? আমাকে sir. এর হিটটা কি কনস্ট্যান্ট রাখতে হবে। এই বয়লারের ভিতরে বিভিন্ন রকম জিনিস আছে, যেটা ওই টেম্পারেচারের বাইরে কিন্তু নিয়ে গেলে পুড়ে যাবে। তাহলে আমি এখানে কি করবো, একটা থার্মিস্টার রেখে দেবো, যে কি করবে এর হিটটাকে কন্টিনিউয়াস কি করবে, কনস্ট্যান্ট Monitor রেখে দেবে। করবে। হ্যাঁ, যখনই বেড়ে যাবে কানেকশন খুলে দেবে। কানেকশন খুলে দিলেও অসুবিধা নেই, বাকি কাজটা এর ভেতরে হিটের জন্য হতে থাকবে। এবার যখন আস্তে আস্তে হিটটা রিডিউস হবে, আবার এটাকে লাগিয়ে দেবে, আবার এটা, মানে মোট কথা কনস্ট্যান্ট হিট অলওয়েজ থাকবে।
তুমি যত যত হিটের এটাকে সেট করতে চাও সিস্টেমটাকে, তত হিট এটা অল টাইম পাবে। ঠিক আছে তো? यस सर। अंचित समझ गए हो? यस सर। হ্যাঁ, ওকে। তো এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে ইট ইজ অলসো ইউজ টু প্রোটেক্টিং আ ডিভাইস। ইট ইজ অলসো ইউজ টু protecting a device, right? यस सर। ওকে, এবার দেখো আমরা নেক্সট চলে যাব হচ্ছে থার্মোকাপল। থার্মোকাপল তাহলে থার্মিস্টার সবাই এবার যদি স্যার জিজ্ঞাসা করে বুঝিয়ে বলতে পারবে? एकदम सर। ইয়েস স্যার একদম। থার্মোকাপল কাকে বলবো? দেখো বলছে এটা একটা ডিভাইস যেটা কি হয়, দুটো ডিফারেন্ট মেটালকে ডিফারেন্ট টেম্পারেচারে যদি থাকে সেটাকে আমরা কানেক্ট করে আমরা যে কোনো আরেকটা জিনিসের ভোল্টেজ মেজার করতে পারবো। কেমন আমি তোকে বলছি। এই দুটো ডিফারেন্ট মেটাল আছে, তাহলে দুটো ডিফারেন্ট মেটালকে যদি আমরা গরম করি তাহলে কি হবে? দুটো টেম্পারেচার কিন্তু আলাদা হবে না তাদের, কারণ তুমি তামাকে গরম করছো আর অ্যালুমিনিয়ামকে গরম করছো, দুজনের টেম্পারেচার কি সেম হবে? ना सर आलादा। কনফিগারেশন আলাদা, দুজনের টেম্পারেচার আলাদা হবে, টেম্পারেচার ডিফারেন্ট হবে, রাইট? এবার Yes, যদি sir. এরকম দুটো ডিফারেন্ট টেম্পারেচারের মেটালকে আমরা জয়েন করি তাহলে এই জয়েনিং এর এখানে ইএমএফ জেনারেট হয়, এখানে ইএমএফ জেনারেট হয়, ইএমএফ। এটা কে বলেছে? এটা বলে গেছে মিস্টার সিবেক। সিবেক ইফেক্ট শুনেছো? সিবেক, হ্যাঁ হ্যাঁ শুনেছি हाँ শুনেছি सर, স্যার। सीबेक और पेल्टियर इफेक्ट है सर, सुने जी। হ্যাঁ Exactly. পড়েছিলাম, ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম। তাহলে সিবেক এফেক্ট কি বলছে? দ্য এফেক্ট স্টেট দ্যাট হোয়েন টু ডিফারেন্ট অর আনলিঙ্ক মেটাল, তার মানে এরা দুজন আগে থেকে লিঙ্ক ছিল না, আনলিঙ্ক মেটাল আর জয়েন টুগেদার, আমরা যদি দুজনকে একসাথে জয়েন করি, ওকে, at two junctions an electromotive force is generated at the two junction। দুটো জাংশনের মধ্যে কি তৈরি হবে? ईएमएफ तो ये है सर। ইএমএফ জেনারেট হবে। এটা কে বলে গেছে? মিস্টার সিবেক। দেখো সিবেক এফেক্ট, কিন্তু ও এটা বলতে পারেনি যে এটা কেন তৈরি হচ্ছে। ইএমএফটা জেনারেট হচ্ছে আমি মানলাম, কিন্তু কেন হচ্ছে সেটা। তারপরে পেল্টিয়ার কি বললো? পেল্টিয়ার বলল যে না, এখানে যেহেতু টেম্পারেচারটা আলাদা তার জন্য এখানে কি হচ্ছে, ইএমএফটা জেনারেট হচ্ছে। তাহলে পেল্টিয়ার এসে কিছুই বলেনি, শুধু এইটুকু বলেছে যে যেহেতু দুটো মেটালের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স, দ্যাটস ওয়াই এখানে ইএমএফ জেনারেট হচ্ছে, রাইট? এই সবসময় মনে রাখবে, দ্য অ্যামাউন্ট অফ ইএমএফ, the amount of EMF generated is different for different combination, for different combination of the metals। তাহলে কি বললাম আমরা? সিবেক এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে দ্য অ্যামাউন্ট অফ ইএমএফ জেনারেটেড ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট কম্বিনেশন অফ মেটাল। তার মানে যদি এটা অ্যালুমিনিয়াম আর কপার হয় তার জন্য এটা ডিফারেন্ট হবে, এটা যা ভ্যালু হবে ইএমএফ এর দুদিকে,
যদি অ্যালুমিনিয়ামের সাথে আমরা স্টিল নেই তার কম্বিনেশন ভ্যালুটা আলাদা হবে, রাইট? ইয়েস স্যার। বোঝা গেল তো কি বললাম? ইয়েস স্যার। একদম। তার মানে মেটালের ওপর ডিপেন্ড করছে। এবার দেখো এই ইএমএফ জেনারেটের, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি মেটাল 1, এটা মেটাল 2। এর দুটো সাইড থাকবে, একটা হট সাইড আর একটা কোল্ড সাইড, অ্যাজ কম্পেয়ার হট অ্যান্ড অ্যাজ কম্পেয়ার কোল্ড। ওকে, হট সাইড অ্যান্ড কোল্ড সাইড। স্যার কোল্ড সাইড করে থাকবে, মেটাল তো সব দিকেই তো গরম হয়ে যাবে, কোল্ড সাইড কি করে থাকবে? সব দিকে গরম হয়ে যাবে, তাই তো? অ্যাজ কম্পেয়ার কোল্ড মানে এটা যতটা গরম তার থেকে হ্যাঁ, এটা গরম বেশি, করলে তো মানে এর থেকে একটু কম গরম। কি বললাম বুঝলে? হ্যাঁ, কারণ কি হিট তো ট্রান্সফার হয় না এইভাবে। হিট কি হয়? ট্রান্সফার হয় একটা সার্টেন ডাইরেকশনে। কি হবে? হিটটা ট্রান্সফার ছড়িয়ে যায়, ছড়িয়ে যায়। হ্যাঁ, এবার দেখো বুঝে যাবে, দাঁড়াও একটু আমি বলছি, এটা আরো ভালো করে বুঝতে পারবে। এবার মার্কেটে আসলো হচ্ছে থমসন। থমসন আসলো। থমসন কি বলছে? থমসন বলছে যে না, এটা এরকম নয়। এটা কি শুধু এখানে ইএমএফ নয়, যদি আমি কোনো একটা মেটালকে হিট করি প্রত্যেকটা পয়েন্টে ইউনিফর্মলি ইএমএফ ক্রিয়েট হবে। এইভাবে থমসন বলে দিল যে ইএমএফ ক্রিয়েট হবে। কিন্তু থমসনের ওই এফেক্টটাকে আমরা মানি না, তার কারণ এটা খুবই নগণ্য। এই যে একটা কন্ডাক্টরের পুরো লেন্থ বরাবর ইএমএফ তৈরি হবে, এটা খুবই কম, যেটাকে আমরা নেগলেক্টেড ধরতেই পারি। তো তার জন্য আমরা শুধু কি ধরি? এই জাংশনের ইএমএফটাকেই কনসিডার করি, রাইট? আমরা শুধু এই জাংশনের ইএমএফটাকেই কনসিডার করি। বোঝা গেল কি বললাম? ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে মেন হচ্ছে আমাদের পেল্টিয়ার এফেক্টটাকেই আমরা কনসিডার করি, যে যদি ডিফারেন্ট হয়, যদি দুটো জাংশনের মধ্যে, দেখো এই এর একটা আলাদা টেম্পারেচার, এর একটা আলাদা টেম্পারেচার, যখনই জয়েন করব এখানে যে ইএমএফটা ক্রিয়েট হবে এটা আমাদের পেল্টিয়ার বলেছে। তাহলে শিবেক কি বলেছে? শুধু বলেছে ইএমএফ ক্রিয়েট হয়। কেন ক্রিয়েট হয় সেটা বলতে পারেনি। পেল্টিয়ার বলেছে ডিউ টু ডিফারেন্ট টেম্পারেচার দ্য ইএমএফ উইল প্রডিউস ইন এ জাংশন। ওকে, এবার দেখো আমরা কি করে মাপবো এটাকে, এর ওয়ার্কিংটা দেখবো এবার। এইটুক পর্যন্ত সবার ক্লিয়ার তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এই নোটসটা আমি দিয়ে দেবো তোমাদের, অসুবিধা নেই। কিন্তু কিছু পার্ট কিন্তু তবুও তোমরা লিখবে, মানে যতটা পারো, যতটা বুঝতে পারছো কি পয়েন্টগুলো লিখে রাখাটা বেটার, কারণ প্রত্যেকটা জিনিস আমি তো আর লিখি না। ইয়েস স্যার। আমি হয়তো পেল্টিয়ার এফেক্টটা লিখলাম, কিন্তু যত ভালো করে আমি বোঝাচ্ছি এখানে, সেই বোঝানোটা কিন্তু খাতায় তো এক্সপ্রেস করা থাকে না। সেটা ভালো করে বুঝে নেবে সবাই। এটা পি, এটা কিউ সাইড। আমি এখানে একটা ভোল্টমিটার লাগিয়েছি। ওকে, এখানে দুটো ডিসিমিলার মেটাল আছে। এইটা হচ্ছে আমাদের ধরে নিচ্ছি কোল্ড সাইড, এর থেকে কম ঠান্ডা এটা। তাহলে এই কোল্ডের ভ্যালুটা তোমাকে আগে থেকে জানতে হবে, রেফারেন্স। এটা আমাদের রেফারেন্স সাইড, তুমি এটা জানো যে এখানকার টেম্পারেচার কত, এটা তোমাকে যেভাবে হোক এটা জেনে নিতে হবে। তবেই তুমি কি পাবে? এইখানকার আননোন টেম্পারেচারটা পাবে। মেজার দ্য জাংশন টেম্পারেচার, বা এখানকার টেম্পারেচার যদি জানো তাহলে কি হবে? তুমি তবেই কত ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে, সেটা তুমি এই ভোল্টমিটার দিয়ে বলতে পারবে। কিভাবে দেখো, বলছে থার্মোকাপলস মেজার দ্য ভোল্টেজ জেনারেটেড বিটুইন দ্য টু জাংশন। এই দুটো জাংশনের মধ্যে কত ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে সেটা থার্মোকাপল বলে দেয়। তাহলে এখানকার এটা কোল্ড থাকাকালীন এর
টেম্পারেচার কত আমি ধরে নিলাম 0°C টেম্পারেচার। ওকে, এবার আমি এটা দুটো ডিফারেন্ট মেটালকে যখনই অ্যাড করব তখনই কি হবে, এখানে একটা ভোল্ট মিটার লাগিয়েছি। ওকে, এবার ডিউ টু দ্য ডিফারেন্ট ভোল্টেজ, এটা এটা কি দেখো, এটা হচ্ছে হট রিজিয়ান, এটা আমাদের হট রিজিয়ান। ওকে, তাহলে এখানে বলছে when I connected the two different metal at different temperature, different temperature যদি দুটো মেটালকে লাগাই different temperature, then EMF will create and the voltmeter get the reading. EMF will create, তার মানে এখানে একটা EMF হবে, শুনতে থাকো সব বুঝে যাবে, EMF তৈরি হবে। ওকে, if voltage or EMF is not generated then the current is same as the সার্কিট। যদি যদি এখানে ইএমএফ জেনারেট না হতো তাহলে কি হতো, এখান থেকে কোনো সার্কিটে কারেন্ট ফ্লো করতো না। তার মানে ইএমএফটা অবশ্যই ডিফারেন্ট হতে হবে, ধরো তুমি দুটো ব্যাটারিকে এভাবে নিয়েছো, এখানে তুমি একটা লোড লাগিয়েছো, দুটো ব্যাটারি যদি 10 ভোল্ট হয়, লোডের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করবে? 0 এক্স্যাক্টলি। এই কারেন্টটাকে ডাইরেকশন সেম আছে, রাইট? তার মানে এখানে যদি ইএমএফ যদি সেম হয় তার মানে ভোল্টমিটার কত রিড করবে? 0। তার মানে অবশ্যই ইএমএফটা কি হতে হবে? ডিফারেন্ট হতে হবে, ইএমএফটা অবশ্যই ডিফারেন্ট হতে হবে, ঠিক আছে তো? তবে এই ইএমএফটা কি এখানে আমরা ভোল্টমিটার দিয়ে দেখতে পাবো। সো এটাই হচ্ছে মেনলি আমাদের এর ওয়ার্কিং। এবার এখানে কিভাবে আমরা ইএমএফটা ডিফারেন্ট করব, তাহলে ভালো করে বোঝো, আমরা যখনই এই জায়গাটায় লাগাবো, আমরা যখনই আমরা দুটো মেটালকে এক জায়গায় টাচ করব, তাহলে এখানকার টেম্পারেচার যদি আগে থেকে তোমার জানা থাকে, তাহলে সেই হিসাবে তুমি ইএমএফ এর ডিফারেন্সটা জেনে, মানে এখানকার টেম্পারেচারটাকে তুমি 0 রেফারেন্স ধরে নিলে যে 0-তে আছে। এবার দুটো ইএমএফ এর মধ্যে ডিফারেন্স তো এ বলে দিল, দুটো ইএমএফ এর মধ্যে ডিফারেন্স তোমাকে বলে দিল, সেই ডিফারেন্স অনুযায়ী তোমাকে এই একটা স্কেল লাগাতে হবে যে যদি এদের দুজনের মধ্যে ডিফারেন্স 10 হয় তাহলে এখানকার টেম্পারেচার হবে 20°C। যদি এদের মধ্যে ডিফারেন্স 5 হয় তার মানে এদের ডিগ্রি কত হবে? 10°C। যদি এদের মধ্যে ডিফারেন্স 2.5 হয় তাহলে এটা কত হবে? 5°C। এই যে স্কেলটা আমরা এখানে লাগিয়ে রাখবো, রাইট? বোঝা যাচ্ছে? যদি না বুঝতে পারো ভিডিওটাকে আবার দেখবে, আমি আরেকবার তবুও বলছি। ধরো আমরা এখানে একটা টেম্পারেচারকে কনসিডার করে রেখেছি, ঠিক আছে, যে এত টেম্পারেচার কোল্ড সাইড। এবার হট সাইডের টেম্পারেচারটা আমি জানি না, জানার এখন আমার দরকারও নেই। আমি এখানে একটা স্কেল লাগিয়ে রেখে দিয়েছি যে 10 হলে এখানকার টেম্পারেচার হবে 20, মানে ডিফারেন্সটা 10 হলে। এর আর এর ইএমএফ ডিফারেন্সটা যদি 10th হয় তাহলে এর 20°C হবে। এর আর এর মধ্যে ইএমএফ ডিফারেন্স যদি 5 হয় তাহলে 10°C কি হবে? এটা হবে। আর যদি এর আর এর মধ্যে ইএমএফ ডিফারেন্স 2.5 হয় তাহলে এটা হবে। কি বললাম, বুঝতে পারলে? এই রিডিংটা কে দেবে? এ দেবে। তার মানে এখানকার ইএমএফটাকে যদি আমি ধরি বেশি আছে আর এখানকার ইএমএফটাকে যদি আমি কম আছে, দাঁড়াও, এটা যদি আমি ধরি কম আছে, তাহলে কারেন্ট কি এই ডাইরেকশনে ফ্লো করবে, রাইট? ওই টেম্পারেচারের মতো, মানে যেদিকে কম থাকবে সেদিকে টেম্পারেচার। একদম টেম্পারেচার কারেন্ট সবার ব্যাপার একই। তাহলে কারেন্ট ওইদিকে ফ্লো করবে আর তখন ভোল্টমিটার তোমাকে রিডিং দিয়ে দিবে যে এই দুটো ইএমএফ এর মধ্যে ডিফারেন্স কি আছে। এখানকার ভোল্টেজ মেপে নেবে, এখানকার ভোল্টেজ মেপে তোমাকে ডিফারেন্স দিয়ে দেবে, তাই না? যখন এটা একটা ব্যাটারি আছে, দেখো এই ব্যাটারির ভোল্টেজটা আমরা কি করে মাপি? এই ব্যাটারির ভোল্টেজ এটার সাথে আর এটার সাথে কি মাল্টিমিটার কানেক্ট করে দিই, তাই না? ইয়েস স্যার। মাল্টিমিটার কি করে? মাল্টিমিটার দেখে যে এখানে ভোল্টেজ 0 আছে আর এটা পজিটিভ টার্মিনাল, এখানে ভোল্টেজ 10 আছে, তাহলে ও কি বলে 10 - 0 করে তোমাকে আউটপুটটা দেয়। বোঝা গেল কি? 10 - 0 মানে 10 তোমাকে আউটপুট দিয়ে দিল।
এবার ধরো দুটো পয়েন্টের ডিফারেন্ট ভোল্টেজ আছে, এখানে এটা ভিএ, এটা ভিবি, তখন কি দেবে, এই ভোল্টেজ যদি তুমি মাল্টিমিটার কানেক্ট করো ভিএ মাইনাস ভিবি, মানে হায়ার পোটেনশিয়াল মাইনাস, তার মানে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তোমাকে দেবে। কি বললাম বোঝা যাচ্ছে তো অনু? হ্যাঁ স্যার। এটাই তো হয় মাল্টিমিটারে, তাই না? ইয়েস স্যার, ইয়েস তোমাকে দুটো পয়েন্টের ডিফারেন্স দেয়, তাহলে ভিবি যদি কোনো কারণে জিরো হয়ে যায় তাহলে কি আমি ভিএই পাবো। সেই রকমই আমরা যদি একটা ব্যাটারি লাগাই, ব্যাটারির নেগেটিভ টার্মিনাল মানে কি গ্রাউন্ড, তো ওর অ্যাক্রসে ভোল্টেজ জিরো। এটা ব্যাটারি হলে এখানে যদি 10 ভোল্ট হয় এখানে জিরো হবে ভোল্টেজ, কারণ কি একটা লোডের অ্যাক্রসে পুরো ভোল্টেজটাই তো ড্রপ হয়ে যায়, তাই না? এটা যদি 10 ভোল্ট হয়, আমরা লোডের অ্যাক্রসে 10 ভোল্ট পাই, তার মানে কি লোডের অ্যাক্রসে পুরো ভোল্টেজটাই ড্রপ হয়ে যায় তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এখানে আমরা কত ভোল্টেজ পাবো? জিরো, রাইট? জিরো জিরো একদম। তাহলে মাল্টিমিটার কি করে, দুটো ডিফারেন্ট ভোল্টেজকে মাইনাস করে তোমাকে দিচ্ছে, হায়ার মাইনাস লোয়ার। তাহলে মাল্টিমিটারের মধ্যেই কি থাকে, ভোল্ট মিটার, অ্যাম্প মিটার সব কিছু থাকে। তাহলে আমি এখানে একটা ভোল্ট মিটার লাগিয়েছি, তাহলে ও কি করবে, হায়ার মাইনাস লোয়ার করে তো তোমাকে আউটপুটটা দেবে। ইয়েস স্যার। কারো কোনো কোশ্চেন আছে? বলো দীপন। নো স্যার, বুঝতে পেরেছি। একদম। চলো তাহলে তোমরা বুঝে গেলে কি হচ্ছে, কি কি পড়ালাম আমি, থার্মিস্টার কি আর হচ্ছে থার্মোকাপল কি। এবার আমরা দেখব, রেকর্ডিং হচ্ছে তো, দাঁড়াও 1 মিনিট, এর আগের ক্লাসটা একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ হচ্ছে, ওই জন্য ভয় লাগছে আমার, যদি রেকর্ডিংটা না হয় চাপের ব্যাপার হয়ে যাবে। চলো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পোটেনশিওমিটার। প্রজ্ঞিক বুঝতে পারছো তো? ইয়েস স্যার। চলো, পোটেনশিওমিটার। কারো প্রবলেম হলে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখো তো, ধরো কোথাও বুঝতে পারছো না, ভিডিওগুলো দেখছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ইয়েস স্যার, দেখছি। পড়ার সময় যখন পড়তে বসছো, ধরো দেখো সম্পূর্ণ 2 ঘন্টার ভিডিও দেখার দরকার নেই, কারণ সবটাই তো আর ভুলে যাবে না তুমি। যখন দেখছো sir. ধরো পার্টিকুলার কোনো একটা জায়গা তোমার মনে পড়ছে না, তখন ওই জায়গাটা কিন্তু ভিডিও দেখে ক্লিয়ার করে নেবে সাথ সাথ। ওকে স্যার। চলো, পোটেনশিওমিটার টু মেজার, তাহলে পোটেনশিওমিটার কি করে, 3টে কাজ করে। টু মেজার ইএমএফ অফ এ সেল, compare EMF of two cell, দুটো সেলের মধ্যে এটা কম্পেয়ার করে। টু ডিটারমাইন ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল, দীপন তোমার পার্সেলটা গেল, বইটা পৌঁছেছে? স্যার ফোনে আমার এসএমএস চলে এসেছে, কিন্তু এখন আসেনি, চলে আসবে। হ্যাঁ তা অসুবিধা নেই, ওটা বাড়িতে এসে দিয়ে যাবে নাকি মানে আনতে হবে পোস্ট অফিসে গিয়ে? বাড়িতে তো দিয়ে যাওয়ার কথা গো, একবার ট্র্যাক ঠিক করে আছে। দেখবে, একবার ট্র্যাক করে দেখবে, না হলে পোস্ট অফিসে চলে যাবে, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা, কি করে দেখতে হবে ওটা? ট্র্যাকিং আইডিটা দিয়েছে তো, লিখবে। হ্যাঁ দিয়েছে। ট্র্যাকিং আইডিটা দিয়ে দেখবে WB দিয়ে শুরু হচ্ছে, তাই না? নাকি IN দিয়ে, এরকম যাই হোক, স্পিড পোস্ট। তো নেটে গিয়ে লিখবে স্পিড পোস্ট ট্র্যাকিং, দিয়ে দেখবে একটা পেজ খুলবে, ওখানে দেখবে ওই নাম্বারটা দিতে বলবে, নাম্বারটা দিলেই তোমার ওটা কোথায় আছে দেখিয়ে দেবে। হ্যাঁ ওকে স্যার, বুঝতে পেরেছি। যদি দেখো যে পোস্ট অফিসে চলে এসছে তাহলে একটু চলে যাবে পোস্ট অফিসে, কারণ পোস্ট অফিসে ওকে স্যার। হ্যাঁ লোকগুলো অতটা অলস তো, ওরা অতটা গায়ে লাগায় না জিনিসগুলোকে। হ্যাঁ হ্যাঁ। চলো এবার আমরা দেখব কনস্ট্রাকশন।
কিসের কনস্ট্রাকশন দেখব আমরা? এবার দেখব পোটেনশিওমিটারের কনস্ট্রাকশন। তাহলে পোটেনশিওমিটার কি কি করে দেখলে বলো, কি বুঝলে, কি কি করে ও, কাজ কি কি ওর? স্যার কোনো একটা সেলের ইএমএফটাকে মেজার সেলের করতে পারে, ইএমএফ হ্যাঁ, তারপরে দুটো সেলের মধ্যে ইএমএফ কম্পেয়ার করতে পারে, আর একদম। ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে পারে। একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারে। তাহলে দেখো, আমি একটা কন্ডাক্টর নিলাম, এটা এই কন্ডাক্টরটা, তাহলে এর একটা রেজিস্ট্যান্স থাকবে তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এর লেন্থের আমি একটা কন্ডাক্টর নিয়েছি। তাহলে এইখানে যা ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজটা কার সমান? আমরা যে সাপ্লাইটা দিচ্ছি তার সমান, রাইট? হুম হুম হুম। বোঝা গেল তো দীপন কি বললাম? ইয়েস স্যার। এইখানে এটা একটা রেজিস্ট্যান্সই ধরতে পারো, এটা রেজিস্ট্যান্স বা কন্ডাক্টর যাই ধরো, এটা আমি ধরে নিচ্ছি রেজিস্ট্যান্সই। চলো, তাহলে প্যারালালে তো ভোল্টেজ সেম হয়। এটা যদি ভি ভোল্টেজ হয়, তাহলে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে যদি ভোল্টেজ ভি হয়, তাহলে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে? ভি হবে। তার মানে হ্যাঁ আমরা হ্যাঁ ওই বুঝতে পারছি। রেজিস্ট্যান্সের যে Yes, sir. ভোল্টেজ ড্রপটা ওটা বলতে পারি সাপ্লাই ভোল্টেজের সঙ্গে সমান। তাহলে আমরা হ্যাঁ, দেখলাম এল লেন্থের কন্ডাক্টরের জন্য ভোল্টেজ হচ্ছে ভি জিরো। তাহলে ওয়ান লেন্থের কন্ডাক্টরের জন্য ভোল্টেজ কত হবে? ভি বাই এল। তাহলে এক্স লেন্থের কন্ডাক্টরের জন্য ভোল্টেজ কি হবে? এক্স ইন্টু ভি বাই এল, রাইট? Yes. ছোটবেলায় করেছি আমরা এগুলো, কি বলে এগুলোকে? ওই তো সেই ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম, হ্যাঁ। হ্যাঁ একদম, তাই না? 10 মিটার তারের জন্য ভোল্টেজ হচ্ছে ভি, তাহলে 1 মিটারের জন্য কত হবে? ভি বাই 10। তাহলে হ্যাঁ, এক্স স্যার, বুঝতে মিটারের পেরেছি। জন্য কত হবে? এক্স ইন্টু ভি বাই 10। হুম, ক্লিয়ার? এবার তাহলে এই যে ভোল্টেজটা, এটাই হচ্ছে আমাদের আননোন ভ্যালুর জন্য ভোল্টেজ। তার মানে ধরো এইটুকু জায়গার জন্য যদি আমি ভোল্টেজ বের করতে চাই, এইটুকু জায়গার জন্য, তাহলে আমরা কি বলবো? এইটুকু জায়গার ডিস্টেন্স যদি এক্স হয়, তাহলে এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ বেরোবে তো। अंचित, यस सर। क्या समझे हो, क्या बोले हम, बताओ तो। सर अगर उसका हाफ का निकालना होगा। हाँ, मतलब हाफ नहीं, formula- ये एनी डिस्टेंस, सपोज दिस डिस्टेंस हाँ। इज एक्स। यस सर। हाँ, तो फिर क्या करेंगे हम? एक्स इंटू वी बाई एल करके निकाल हाँ सकते। हाँ हाँ, তাহলে সবাই বুঝতে পেরেছো তো? প্রবনিক বুঝতে পারলে এটা কি করলাম? Yes, sir. হ্যাঁ, তাহলে এবার দেখো, এই যে ভি বাই এল, এটাকে বলা হয় পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট। জাস্ট নাম দিয়েছি একটু, মানে একটু চকচকে নাম দিয়েছি একটা, আর কোনো ব্যাপার নেই, তোমরা নাম মনে রাখলেও কোনো ব্যাপার নেই। পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট, তার মানে এই পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্টটা এল লেন্থের কন্ডাক্টরের জন্য এটা ফিক্সড হবে তো অল টাইম, কারণ এটাও ভোল্টেজটা ফিক্সড, লেন্থটাও ফিক্সড। তার মানে পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট কি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, রাইট? ইয়েস স্যার। ধরো তুমি একটা এল লেন্থের রেজিস্ট্যান্স নিয়েছো, এবার এর মধ্যে 10 ভোল্টেজ দিয়েছো, 10। তার মানে কি এর জন্য যে পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট তৈরি হবে, মানে 10 ডিভাইডেড বাই, এটা হচ্ছে তোমার এল লেন্থের কন্ডাক্টর, এই এলটা হচ্ছে ধরো 2, তাহলে 10/2, এটা কি এই সিস্টেমটার জন্য অল টাইম ফিক্সড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। দিস ইজ কল পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এই এক্স লেন্থের জন্য যে ভোল্টেজ হবে, সেই ভোল্টেজটার ধরো আমি নাম দিলাম যে এই এক্স লেন্থের জন্য ভোল্টেজ হবে, এটার নাম দিলাম আমি E1। তাহলে E1 ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এক্স ভি বাই এল, রাইট? তাহলে এটাকে হ্যাঁ, আবার হ্যাঁ। বলা যায়, এটাকে আবার এটাও বলা যায়, এই পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্টকে কে দিয়েও লেখা হয়, কে ইন্টু এক্স। তাহলে E1 ইকুয়ালস টু কে ইন্টু এক্স। কে মানে কত? ভি বাই এল। কথাটা স্যার কথাটা কেটে গেল স্যার। এই কথাটা কেটে E1 গেল তো? থেকে আরেকবার একটু বলবেন স্যার? দেখো E1টা কি? এই এক্স লেন্থের কন্ডাক্টরের যদি ভোল্টেজ যদি E1 হয়, তাহলে আচ্ছা, E1 ইকুয়াল টু আমরা এক্স ভি বাই এল লিখতে পারি তো, এই যে এখান থেকে। ইয়েস স্যার। আমি এটাকে নাম ইয়েস স্যার, দিলাম, ইয়েস স্যার। যে আমি নাম দিলাম এই এক্স Yes, লেন্থের sir. কন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে E1। তাহলে E1 ইকুয়াল টু লিখতেই পারি এক্স ইকুয়াল টু ভি বাই এল।
আর এই ভি বাই এল কে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলা হয়, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তার জন্য এটা একটা আমি কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করে দিলাম, কে। বোঝা গেল? ইয়েস স্যার, ইয়েস কারো স্যার। কোনো ডাউট আর এখনো পর্যন্ত এইটুক পড়ে কারো ডাউট নেই? এবার দেখো, তাহলে আমাকে বলো তো, তোমরাই বলতে পারবে, এবার দেখো শিখে গেছো। তোমরা আরেকটা জিনিস, আগে এটা বোঝানোর আগে এটা একটু বুঝিয়ে নিই। সরি, এটা ধরো 10 ভোল্ট আছে আর এটা 12 ভোল্ট, তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হবে? ইন দিস ডাইরেকশন। ইয়েস স্যার, 2 ভোল্ট এখানে স্যার। আমি একটা গ্যালভানোমিটার লাগিয়েছি, হ্যাঁ গ্যালভানোমিটার লাগিয়েছি। তার মানে গ্যালভানোমিটারটা নাল ডিটেকশন কখন করবে বলো? যখন স্যার 0 আসবে। 0 আসবে। তার মানে এটাকে যদি আমি ভেরিয়েবল ভোল্টেজ সোর্স নিয়ে নিই, তাহলে কি হবে? এটা আস্তে আস্তে কমিয়ে আমি কোথায় নিয়ে গেলাম? 10 ভোল্টে। তাহলে কারেন্ট ফ্লো কি হবে এখান থেকে সার্কিটে? তাহলে 0 হয়ে যাবে স্যার। 0 হয়ে যাবে। যদি কারেন্ট ফ্লো 0 হয়ে যায় তাহলে কি হবে? গ্যালভানোমিটার 0 মানে নাল ডিটেক্ট করবে। নাল ডিটেক্ট করবে। আমি কি করলাম, এখানে একটা গ্যালভানোমিটার লাগালাম, এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, এখানে 10 ভোল্ট দিলাম, এখানেও 10 ভোল্ট দিলাম, তাহলে এইখানকার গ্যালভানোমিটারটা নাল ডিটেক্ট করবে? অবভিয়াসলি করবে। হ্যাঁ হ্যাঁ, কারণ প্যারালালে আছে স্যার। হ্যাঁ প্যারালালে আছে, ভোল্টেজ সেম হয়, এখানে যা ভোল্টেজ হবে এখানে ভোল্টেজ সেম, আবার এখানেও ভোল্টেজ সেম। তার মানে সবার একরজে যদি ভোল্টেজ সেম থাকে, তার মানে কি আলটিমেট ভোল্টেজ যদি সেম হয়, এটা কেটে গিয়ে নাল ডিটেক্ট করবে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ। এইবার ধরো তুমি এই ভোল্টেজটা জানো না, এই ভোল্টেজটা তুমি জানো না, এখানকার ভোল্টেজটা তুমি এই ব্যাটারিটার ভোল্টেজ বের করবে, এই ব্যাটারিটার ভোল্টেজ জানো। এবার তুমি কি করলে, এখানে একটা জকি লাগালে, কি লাগালে? জকি। দাঁড়াও, এখানে তুমি জকি লাগালে, এখানকার ভোল্টেজটা জানো না, এই ভোল্টেজটার নাম হচ্ছে E1। তাহলে এই E1 ভোল্টেজটা কখন, মানে এই গ্যালভানোমিটার কখন বলো তো 0 হবে? যখন এই জকিটা এমন একটা পয়েন্টে গিয়ে কানেক্ট হবে যে পয়েন্টে এর ভোল্টেজ আর এর ভোল্টেজ সমান হবে, রাইট? ইয়েস স্যার। কি বললাম? এই E1 ইকুয়াল টু 10 ভোল্ট হলে তবেই তো গ্যালভানোমিটার 0 দেবে। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এটা কখন হবে? যখন এটা এমন একটা পয়েন্টে যাবে যখন এই জকিটা কি দেবে, সরি, এই জকিটা এমন একটা পয়েন্টে যাবে যখন এর নাল ডিটেক্ট করবে। বা আমরা অন্যভাবে বলতে পারি, অন্যভাবে এটাকে বলতে পারি যে আমি যদি E1টাকে বের করতে চাই, তাহলে আমি কি করলাম? জকিটাকে সরিয়ে সরিয়ে দেখছি, আমি দেখলাম যে এই পয়েন্টে আমি যখন কানেক্ট করলাম তখন এর নাল ডিটেক্ট করছে। নাল ডিটেকশন মানে এখান থেকে কারেন্ট ফ্লো কি কারেন্ট ফ্লো তাহলে স্যার কমছে তো স্যার। কমছে, বাড়ছে না, 0 তো। ও হ্যাঁ হ্যাঁ, সেটা তো 0। হ্যাঁ, নাল ডিটেক্ট করলে তো 0। তার মানে কি হচ্ছে, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে যা ভোল্টেজ, মানে এটা 10 ভোল্ট, এইটুকু পয়েন্টের অ্যাক্রসে সেম ভোল্টেজ না? ইয়েস স্যার, ইয়েস স্যার। ইয়েস স্যার। এই এক্স ডিস্টেন্সে। ইয়েস স্যার। বলো সবাই কি বুঝতে পেরেছো কি বললাম? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা বের করে ফেলি এই এক্স ডিস্টেন্সের জন্য, তাহলে এক্স ধরো ডিস্টেন্স
তুমি জানো, এবং এটাকে আমরা তাহলে কি করব, ভি বাই এল। ভি তো দেওয়া আছে 10, এল তুমি আগে থেকে জানো, এই পুরোটা এল, এই পুরোটা এল, তাহলে এটাই তো ই ওয়ানের ভ্যালু। তার মানে কি এই এক্স এর যা ভোল্টেজ হবে এর ভোল্টেজ কি হবে, সেম হবে এইটুকু জায়গার ভোল্টেজ, কারণ কি ওর অ্যান্টি প্যারালাল লাগানো তো। ইয়েস স্যার। টোটালটার লেন্থ তুমি জানো, বোঝো, এই টোটালটার লেন্থ জানো এল, তুমি তাহলে টোটাল এইটুকুর অ্যাক্রসে যা ভোল্টেজ হবে, এল লেন্থের অ্যাক্রসে যা ভোল্টেজ হবে, এখানকার ভোল্টেজ তাই হবে। এবার তুমি যদি এই এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারো, মানে এক্স লেন্থের জন্য, এক্স লেন্থের কন্ডাক্টরের জন্য কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, মানে এখানে কতটা ভোল্টেজ, তাহলে এর সাথে প্যারালালি যদি একটা কিছু থাকে, মানে ডিভাইস থাকে, তারও ভোল্টেজ কি সমান হবে, কার সমান হবে, এই এক্স লেন্থের যে কন্ডাক্টর আছে তার যা ভোল্টেজ হবে এর ভোল্টেজ তাই হবে তো, নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। বলো, কে বোঝনি? ইয়েস স্যার, ইয়েস স্যার। এটাই তো পোটেনশিওমিটার। তার মানে কি করি আমরা, এই আননোন ই এর ভ্যালুটা বের করি, আননোন ই। তার মানে এই যে এটাকে আমরা এমন জায়গায় নিয়ে যাব যখন কারেন্ট ফ্লো জিরো হবে, তাহলে জিরো কারেন্ট ফ্লো করার জন্য আমরা দেখে নিই যে কোন পয়েন্টে এ নিলে জিরো হচ্ছে, তখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, তার মানে পুরোটাই এই ইএমএফটা কিসের উপর ডিপেন্ড করছে, পুরোটাই ডিপেন্ড করছে এই এক্স এর ভ্যালুর ওপর, কতটা ডিস্টেন্সে আছে। তাহলে বোঝা গেল কি? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা একটু ভালো করে আঁকি বোঝার সুবিধার্থে, দেখো তোমরা আরো ভালো বুঝতে পারবে। 10 ভোল্ট দেয়া আছে, তুমি এর ভ্যালুটা জানো না, এখানে একটা নাল ডিটেক্টর লাগিয়েছো, দেখা গেল জকিটা এখানে লাগালে, জকিটা এখানে যখনই লাগিয়েছো এই নাল ডিটেক্টরটা অন হয়ে গেছে, তাহলে এটা অন হওয়া মানে এখান থেকে কারেন্ট ফ্লো কি জিরো। ইয়েস স্যার। তার মানে আমরা বলতেই পারি যে এই যে এটা হচ্ছে এ পয়েন্ট আর বি পয়েন্ট, এ বি পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, ঠিক এই এক্স কন্ডাক্টরের জন্য যত ভোল্টেজ হবে ততটাই। হ্যাঁ হ্যাঁ। তাহলে এক্স কন্ডাক্টরের ভোল্টেজটা আমরা কি করে বের করব, কি করে বের করব, এক্স ইন্টু এক্স ইন্টু ইয়ে। ভি বাই এল। হ্যাঁ 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 স্যার, ভি বাই তাহলে এল। ভি হচ্ছে আমাদের 10, এল হচ্ছে ধরে না একটা সামথিং এনিথিং, এল হচ্ছে 2 ইন্টু এই এক্স এর ভ্যালুটা এবার যা হবে সেটার উপরেই ডিপেন্ড করছে তোমার এই ভোল্টমিটারের ভোল্টেজটা কত হবে, বেশিও হতে পারে কমও হতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য ব্যাপারটাকে এইভাবে বোঝালাম। বলো কার Yes. কোথায় ডাউট আছে বলো। বুঝেছো বুঝেছি না এখনো বোঝোনি? বুঝতে পেরেছি স্যার এটা। একদম। দেখো অ্যাকচুয়ালি ইএমএফ কি ভালো করে বোঝো, ইএমএফ ব্যাটারি, ধরো একটা ব্যাটারির মধ্যে তুমি যখন ভোল্টমিটার লাগাবে তখন তো তুমি তার ভোল্টেজটা দেখতে পাবে, তাই না? ইমাজিন Yes, করো sir. ব্যাপারটাকে, এটা একটা ব্যাটারি, একটু ইমাজিন করো যে এখানে যখন আমি একটা ভোল্টমিটারকে এইভাবে লাগাবো তখনই আমি এখানকার আউটপুটটা দেখতে পাবো। ইয়েস স্যার। তাহলে এখানকার আউটপুটটা দেখার জন্য যখন ভোল্টমিটার লাগাবো, ভোল্টমিটারের মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো হবে, হ্যাঁ হ্যাঁ। ভোল্টমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে বলেই তো আউটপুট দিতে পারছে, নাহলে পারতো? না স্যার। তাহলে ভোল্টমিটারের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ দিচ্ছে ধরো ভি, আর ওর মধ্যে কিছুটা ড্রপ হবে না ভোল্টেজের ডিউ টু ইন্টারনাল রেজিস্ট্যান্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও স্যার রেজিস্ট্যান্সের জন্য ড্রপ হবে কিছুটা। তাহলে ইনপুট ভোল্টেজ ইকুয়ালস টু আউটপুট প্লাস আই ইন্টু আর, লসেস বলতে পারি কি এটা? ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে সাপ্লাই ভোল্টেজ ইকুয়ালস টু আউটপুট ভোল্টেজ কখন হবে, যদি লসেস না থাকে, কিন্তু লসেস তো হবে, ইন রিয়ালিটিতে লসেস তো হবেই, সেটা হয়তো খুবই Yes, কম কিন্তু হবে। তাহলে আমরা ইএমএফ অ্যাকচুয়ালি কি, ইএমএফ হচ্ছে ওয়েন মানে একটা ব্যাটারির যখন ইন্টারনাল কারেন্ট জিরো হবে, ইন্টারনাল কারেন্ট মানে আই ইকুয়াল টু যখন জিরো, অ্যাট দ্যাট টাইম
দ্য ইএমএফ অফ এ ব্যাটারি ইজ কল্ড ভোল্টেজ। তাহলে ব্যাটারির ইএমএফকে আমরা ভোল্টেজ কখন বলতে পারি? যখন তার মধ্যে ইন্টারনাল কারেন্ট কি হয়, জিরো থাকে। অ্যাকচুয়ালি ব্যাটারিটাকে যদি আমি খুলে এইভাবে রেখে দিই, এর মধ্যে তো আর কারেন্ট ফ্লো করে না, তাই না? না স্যার। তার মানে এইভাবে খুলে রেখে দিলে এটা কারেন্ট ফ্লো করে না। তার মানে কি এখানে এনার্জি কি আছে, স্টোর এনার্জি, এটাকেই আমরা কি বলছি, ইএমএফ, যখন এর মধ্যে কারেন্ট জিরো। তাহলে ইএমএফ কি জিনিস বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে ভোল্টমিটার কি মাপে? পোটেনশিয়াল ডিফারেন্স মাপে, দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের পার্থক্যকে মাপে। এটা ভিএ, এটা ভিবি। পোটেনশিয়াল মানে ভোল্টমিটার যেটা, সেটা মাপে হচ্ছে ভিএ মাইনাস ভিবি। কিন্তু এ কি মাপছে, ইএমএফ কে মাপছে। কি করে মাপছে? এই প্রসেসে মাপছে। তার মানে এখানে কারেন্ট তখন কি হচ্ছে, জিরো। কারেন্ট জিরো থাকাকালীন কিন্তু ইএমএফটাকে মেপে দিচ্ছে। তাহলে ইএমএফকে যদি মাপতে হয় তাহলে অলওয়েজ কি হতে হবে, ব্যাটারির মধ্যে ইন্টারনাল কারেন্টকে জিরো হতে হবে। বলো কার কোথায় অসুবিধা আছে বলো। বলছি ভোল্টেজটাই তো ইএমএফটা না? না, ভোল্টেজটাকে তুমি দুভাবেই বলতে পারো, ইএমএফ বলতে পারো আর পোটেনশিয়াল ডিফারেন্সও বলতে পারো। আচ্ছা, তাহলে ইএমএফ ইকুয়াল টু ভোল্টেজ কখন হচ্ছে, যখন যখন কারেন্ট আছে। না না স্যার, কারেন্ট জিরো, কারেন্ট জিরো। কারেন্ট জিরো। আর পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু ভোল্টেজ কখন বলছো, যখন দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স মাপছি, তখন দিস ইজ কল পোটেনশিয়াল ডিফারেন্স আর ভোল্টেজ। আচ্ছা, মানে স্যার উইদাউট লস হয়ে যে এনার্জিটা স্টোর থাকে সেটাকে আমি ডাইরেক্টলি ইএমএফ বলতে পারি। একদম। তাহলে এক কথায় আমরা বলতে পারি কি, স্টোর এনার্জি, ইজ ইএমএফ। ইয়েস স্যার। তাই তো? তাহলে ইসের গুলোকে তো আমরা ইএমএফ বলতে পারি না, এই আমাদের ট্রান্সফরমারে যেগুলো হয়। ট্রান্সফরমারে কি হয় বলো তো? ইএমএফ ওখানে বই না, ইএমএফ জেনারেট হয়। হ্যাঁ, ওখানে তো ইএমএফ জেনারেট হয়। ওখানে লস তো থাকে। লস তো থাকে, ভালো করে বোঝো। স্টোর এনার্জিটাকেই অ্যাকচুয়ালি আমরা ইএমএফ বলি, লসটা আমরা কনসিডার করি। এবার দেখো এখানে কি হয়, এখানে ইএমএফ তো এখানেও থাকে ব্যাটারিতে, তাহলে কি আমরা এটাকে ইএমএফ বলবো না? এখানেও তো লস হয়। তার মানে ইএমএফ ইকুয়াল টু কি, আমি বলেছি ইএমএফ কে আমরা ভোল্টেজ কখন বলবো তার কন্ডিশন বলেছি। কি বললাম বুঝলে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইএমএফ কে আমরা ভোল্টেজ কখন বলবো, যখন কারেন্ট থাকে। কারেন্ট জিরো। কারো কোনো ডাউট? নো স্যার। ওকে, এই ছোট ছোট এই কোশ্চেনটা চাকরির পরীক্ষার কোশ্চেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইএমএফ অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, বলতে পারবে? স্যার আরেকবার একটু বলুন কোশ্চেনটা। ইয়েস স্যার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইএমএফ অ্যান্ড পিডি, পোটেনশিয়াল ডিফারেন্স? হ্যাঁ স্যার, হ্যাঁ এই তো এইটা যেটা বললেন এইটাই তো বলতে হবে ভালো করে এক্সপ্লেন করে। একদম। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের যদি সংজ্ঞা বলতে চাও তাহলে এভাবে বলবে, সাপোজ দিস ইজ আ রেজিস্ট্যান্স, ইফ দ্য ভোল্টেজ ইজ, এখানকার ভোল্টেজ যদি ভি হয়, ভিএ হয়, আর এখানকার ভোল্টেজ যদি ভিবি হয়, আর রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে বলবে যে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু, আমরা জানি ওয়ার্ক ডান বাই কি, চার্জ। ইয়েস স্যার। ওয়ার্ক ডান বাই চার্জ। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু ওয়ার্ক ডান আমরা কখন বলতে পারি? সরি, যখন কারেন্ট ফ্লো হবে। ওই ইকুয়েশন থেকে দেখে বলো, এই ইকুয়েশন থেকে পিডি ইকুয়ালস টু ডাব্লিউ কখন বলতে পারি? কিউ যখন জিরো হবে। জিরো হলে ইনফিনিটি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ তাও ঠিক। কিউ যখন 1 হবে, রাইট? 1 হবে, 1 হবে, হ্যাঁ সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাহলে তো। আমি কি বলতে পারি, ভালো করে একদম কনসেন্ট্রেশন দিয়ে বুঝবে, শুনবে। 1 কুলম চার্জকে আমি যদি ভিএ থেকে ভিবিতে নিয়ে যাই, আমার যে পরিমাণ কার্য করতে হবে সেটাই কি, পোটেনশিয়াল ডিফারেন্স। 1 কুলম চার্জকে আমি এই পজিশন থেকে এই পজিশন নিতে আমার কি অনেক খাটনি হবে, কারণ এখানে রেজিস্ট্যান্স আছে, ও বাধা দেবে। তার মানে কি আমাকে ফোর্স দিতে হবে, ফোর্সটাই কি এখানে ওয়ার্ক ডান।
আর সেটাই কিন্তু ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স। কি বললাম বলো? 1 কুলম চার্জকে VA থেকে VB তে নিয়ে যেতে আমাদের যে ওয়ার্ক ডান করতে হবে সেটাই আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। বলো, বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে সংজ্ঞাটা অ্যাকচুয়ালি। Yes. আর আমরা যখন এটা যে পোটেনশিয়াল ডিফারেন্স মাপি তখন কিভাবে মাপি? VA মাইনাস VB, হায়ার পোটেনশিয়াল মাইনাস VB। তার মানে এটা এর অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা কি এই ভোল্টেজটা মাইনাস এই ভোল্টেজটা করলেই তো বেরোবে যে এর অ্যাক্রসে কতটা ড্রপ হয়েছে, তাই না? ইয়েস স্যার। তো এটাই তো পোটেনশিয়াল ডিফারেন্স, দুটো পয়েন্টের মাঝে ভোল্টেজের পার্থক্য। ইয়েস স্যার, ইয়েস স্যার। এর থেকে বেটার আন্ডারস্ট্যান্ডিং আই থিঙ্ক আমার পক্ষে পসিবল না বলা। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. ইয়েস স্যার, ইয়েস স্যার। চলো এবার লাস্ট টপিক হচ্ছে আমাদের, তাহলে পোটেনশিওমিটার কি, কিভাবে ওয়ার্ক করে, কি ফাইন্ড করি আমরা, ইএমএফ কেন ফাইন্ড করি ওটা দিয়ে, তাহলে ভোল্টমিটার দিয়ে ইএমএফ ফাইন্ড করা যাবে বলো? ইয়েস স্যার। ভোল্টমিটার দিয়ে কি করে ইএমএফ ফাইন্ড করবে বলো? পোটেনশিয়াল ডিফারেন্স ফাইন্ড করবো তো। আচ্ছা, ভোল্ট মিটার দিয়ে ওই একটা ব্যাটারি তো ফাইন্ড করা না, যায়। তুমি ওর ইএমএফটা তুমি যখনই এখানে ভোল্টমিটার লাগাবে তখন কারেন্ট ফ্লো করে যাবে তো। আচ্ছা, তাও ব্যাটারি কানেক্ট করলেই। হ্যাঁ। তার মানে লসেস, তার মানে এক্স্যাক্ট এ কতটা এনার্জি স্টোর করছে তুমি তো লসেসটা না জানলে বলতে পারবে না। হ্যাঁ। তার মানে উইথাউট লসেস যে এনার্জিটা স্টোর করে রেখেছে ভেতরে এটাই তো ইএমএফ। ইয়েস স্যার। বোঝা গেল? স্ট্রেন গজ তোমরা আগে সেমিস্টার থেকে আমার কাছে পড়লে এতদিনে বারুদ হয়ে যেতে। কত বেসিক জানো না বলো? মনে হয় না যে স্যার অনেক বেসিক জানি না এখনো? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। হ্যাঁ স্যার, অনেক বেশি যায়নি। তাহলে এই সময়টাই জানার। এই 2 বছরই তো জানবে, ফার্স্ট ইয়ারে তো কিছু হয় না, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারও লাস্টের সেমে কিছুই থাকে না, ওই ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ওই ভুলভাল সাবজেক্ট, সব ম্যানেজমেন্টের সাবজেক্ট 3টে সেম আছে তোমাদের একদম জানার, পিওর, থার্ড ফোর্থ ফিফথ। ওকে? ইয়েস স্যার। লকডাউনটা অবস্থা খারাপ করে। আর কি, যাই হোক এরকমভাবেই পড়বে যে পরীক্ষাটা ম্যাটার করে না ভাই, আমাকে জানতে হবে যাতে আমার হায়ার স্টাডিতে কোনো প্রবলেম না হয়, যাতে আমাকে জব পেতে কোনো প্রবলেম না হয়, রাইট? পাস তো সবাই করবে, মনে রাখবে ইঞ্জিনিয়ারিং পাস করা এখন মানে ইয়ের থেকেও সোজা, মানে তুমি যদি অনার্স পাসে ভর্তি হও তাতে পাস করা যা কঠিন, ইঞ্জিনিয়ারিং পাস করা তার থেকে বেশি সোজা, বুঝলে? হ্যাঁ স্যার, এটা সেরকম কিছু নেই স্যার, অল্প জানলে লিখে আরামসে পাস করা যায় একদম, স্যার। তুমি গল্প লিখে আসো না, স্ট্রেন গজ যখন লিখছো একটা ছবি এঁকে গল্প লিখো, 5 নম্বরে 3 নম্বর তোমাকে দিয়ে দেবে, স্যারের অত সময় নেই পড়ার। কিন্তু কিন্তু তুমি যদি এটা ওয়ার্কিংটা না জানো তুমি ইন্ডাস্ট্রিতে গিয়ে কি করবে? একদম একদম স্যার, আসল জায়গাতেই তো ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, তো তোমার আলটিমেট মোটোটা তো ভাই পাস করা নয়, ডিগ্রিটা নিয়ে কি বানাবে, মুড়ির ঠোঙা বলো? একদম স্যার, একদম এটাই ঠিক বলেছেন। তাহলে সবাই স্যার আমাদের কি রকম কাজ থাকে ইন্ডাস্ট্রিতে? 90% মেইনটেনেন্সের কাজ দেবে তোমাদের। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মানে মেইনটেনেন্স, দেখাশোনা, এগুলোই। আচ্ছা, ঠিক আছে, চলো। স্ট্রেস, তোমাকে ফিল্ডে নেমে কোনো কাজ করতে হবে না, তোমাকে শুধু দেখা। মানে একটা লাইট কেটে লাইট বসিয়ে দিতে হবে, সবই কি নাকি? আচ্ছা স্যার, এরকম শুনেছিলাম স্যার অনেক সময়, মানে ধরুন কোন জায়গায় 3 ফেজ সিস্টেম আছে, আমাকে ঠিক বললো গিয়ে যে 3টে ফেজের মধ্যে ইয়েটা মেজার করে আসো, ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ এরকম হ্যাঁ ধরনের- হ্যাঁ, এরকম ছোটখাটো কাজও দেয়। হ্যাঁ, তারপর কোনো ট্রান্সফরমারের কত ওইসব মাপতে দেবে? মেইনটেনেন্সের যা কাজ হয়, এবার তোমাকে বলবে না যে ট্রান্সফরমার তুমি ইনস্টল করো। ইনস্টল না, মেপে দিতে হবে। হ্যাঁ, মেইনটেনেন্স তো ওটাই না, তোমাকে ধরো তোমাকে এবার বললো যে আজকে সারাদিনে কত লোড ডিস্ট্রিবিউট হয়েছে অমুক এরিয়াতে আগরপাড়ায়, তুমি সেটা ডিসাইড করো, মানে তুমি সেটা আমাকে বলো যে তুমি একটা লোড কার্ভ বানালে, এবার সকালবেলা কত লোড ছিল সেটা দেখলে, সেটা তোমাকে তো মেপে মেপেই দেখতে হবে, তারপরে 10টার সময় কত ছিল, পিক লোড কখন পড়লো, সারাদিনের লোড কার্ভ বানিয়ে দিয়ে আসলে রিপোর্ট জমা। কি বললাম বুঝলে? ইয়েস স্যার। ইয়েস স্যার। এবার তার জন্য কি 10টার সময় ট্রান্সফরমারের লোড কি মানে ওর ইয়ে করেছে সেটা তোমাকে সব তুমি ওখানে পেয়ে যাবে, ওগুলো করতে হবে। এবার বেশিরভাগ বিটেক ইঞ্জিনিয়ার যেগুলো করে, বিটেক ইঞ্জিনিয়ারদের কী করতে হয়, ডিজাইনিং ধরো বা কোনো একটা সিস্টেম ডিজাইনিং এগুলো করে বেশিরভাগ, ওদেরও মেনটেনেন্সের কাজই থাকে এখন, আর ওইসব এখন বিটেক ডিপ্লোমা বলে কিছু নেই, একই দিচ্ছে মোরারলেস। ঠিক আছে,
চলো, সো স্ট্রেন গজ বোঝার আগে আমাকে বুঝতে হবে স্ট্রেস আর স্ট্রেন কি। হোয়াট ইজ স্ট্রেস বলতে পারবে কেউ? স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল পড়ে এসছো, ফিজিক্স পড়ে এসছো, মেকানিক্স হ্যাঁ পড়ে হ্যাঁ এসছো। আচ্ছা, আপনি পড়িয়েছিলেন মনে আছে, দাঁড়ান দাঁড়ান। স্ট্রেস মানে হচ্ছে স্যার মানে কোনো একটা কি বলবো, কোনো একটা কি বলবো অবজেক্টকে, মানে ধরুন ওর মধ্যে কোনো রকম চাপ সৃষ্টি করা হলো, সেটা আবার আগের কন্ডিশনে যে ফিরে আসে, সেটাকে মানে কতটা নিতে পারছে আর কি প্রেশারটা। মানে সে আগের কন্ডিশনে কতটা ফিরে আসতে পারছে ওটাই হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। দেখো স্ট্রেস একটু ভুল হয়ে গেছে। স্ট্রেস হচ্ছে ফোর্স পার এরিয়া, ফোর্স পার এরিয়া। তাহলে স্ট্রেসকে আমরা কি লিখবো? তোমরা যেটা বলছো ওটা হচ্ছে স্ট্রেন, একটু আলাদা হয়ে গেছে। স্ট্রেনের মধ্যেও একটু কনসেপ্ট ভুল আছে, আমি বলে দিচ্ছি সব কিছু। তাহলে স্ট্রেস কাকে বলবো? ফোর্স পার এরিয়া। তাহলে এটার কি হবে? ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার, রাইট? ইয়েস স্যার। দিস ইজ আ Yes, এসআই sir. ইউনিট। তাহলে সিজিএস ইউনিট কি হবে? ফোর্সের সিজিএস ইউনিট কি? বলবো বলবো ডাইন, ফোর্স মানে তো বল, বল হচ্ছে ডাইন তো ডাইন। ডাইন, একদম ডাইন ডাইন। ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। দিস ইজ আ সিজিএস। অন্তত এইটুকু আমাদের কিন্তু মনে রাখা খুবই দরকার, এটুকুগুলো জানা ভালো। তাহলে আচ্ছা। স্ট্রেসকে যদি আমরা ডিফাইন করি, স্ট্রেস ইজ ডিফাইন অ্যাজ, স্ট্রেস ইজ ডিফাইন অ্যাজ ফোর্স পার ইউনিট এরিয়া। কি বললাম বুঝলে? স্ট্রেস কি? ফোর্স পার ইউনিট এরিয়া। এবার স্ট্রেন কি দেখো, স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট, চেঞ্জ ইন ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট divided by actual diameter. কি বললাম? চেঞ্জ ইন ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট বাই অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ডায়ামিটার। ডায়ামিটার। তাহলে মানে কি বোঝাচ্ছি আমি? এটা ধরো একটা পোল আছে, এই পোল, এই পোলের মধ্যে তুমি একটা তারকে বেঁধে দিয়েছো, একটা তার এইভাবে। এবার তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি যদি এই হাত দিয়ে এই তারটাকে টানো, তাহলে কি তারটা কি হবে? লেন্থ ইনক্রিজ হবে না? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. তাহলে আমরা স্ট্রেন ইকাল টু কি লিখতে পারি? তাহলে ইনক্রিজ ইন লেন্থ মানে কি? ডেল এল। কতটা বেড়েছে? ডেল এল। ডেল এল বাই এল। ডেল এল বাই এল। অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে এল, এটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ। ও বেড়েছে কত? এইটুকু, মানে ডেল এল, এটা হচ্ছে ডেল এল। তাহলে ডেল Yes, এল sir. বাই এল, এটাকেই আমরা কি বলবো? স্ট্রেন। কারো কোথাও ডাউট? ডাউট নেই তো? না স্যার। তাহলে এটাকে ডেল ডি বাই ডিও বলতে পারি, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই ডিসপ্লেসমেন্ট। ডেল sir. এ Yes, বাই sir. ডেল এ বাই এও বলা যায়, চেঞ্জ ইন এরিয়া বাই এরিয়া। এরিয়া বাই এরিয়া, হ্যাঁ। হুম হুম। তাহলে ভালো করে বোঝো, এটার ইউনিট কত হবে বলো তো? স্ট্রেনের ইউনিট ওই তো মিটারই তো। মিটারই তো একদম। তাহলে ডেল, হ্যাঁ মিটার বাই মিটার, তাহলে তো কিছু থাকবে না। হ্যাঁ একদম। তার মানে ইউনিট লেস কোয়ান্টিটি। ও হ্যাঁ, তাই তো, লেন্থের তো মিটার, হ্যাঁ হ্যাঁ ঠিক। তার মানে ডেল এল মানে ও বেড়েছে যতটা, সেটাও মিটারে মাপবো আমরা। আবার ওর আগের লেন যেটা, ওটাও মিটারে মাপবো। তাহলে মিটার মিটার কেটে গেলে কত থাকছে? হ্যাঁ 0 স্যার। ইউনিট লেস। হ্যাঁ হ্যাঁ। এবার ভালো করে বোঝো, হুকস ল কারো মনে আছে? হুকস, স্টেটমেন্টটা মনে আছে স্যার, শুধু হ্যাঁ শুধু স্টেটমেন্টটা মনে আছে স্যার। কি মনে আছে বলো তাও? উইদিন এ স্পেসিফিক লিমিট
stress is directly proportional to strain. এক্স্যাক্টলি, তার মানে হুকস বলে গেছে যে স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেস। খুব সুন্দর বললে তুমি। স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, এটা হুকস বলেছে। একটা মানে একটা পার্টিকুলার এরিয়ার জন্য বা একটা পার্টিকুলার লেন্থের জন্য এটা ঘটে। তাহলে স্ট্রেস যদি স্ট্রেনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় তাহলে আমরা কি বলতে পারি? স্ট্রেস ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইকুয়াল টু স্ট্রেন। এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে ইয়ং মডুলাস। নামগুলো শুনে মনে হচ্ছে, বলো চেনা চেনা নাম। হ্যাঁ স্যার, মডিউলাসের অঙ্ক ছিল তো আমাদের মোড দিয়ে। যেটাও পড়েছিলাম স্যার, এই কি বলে মেকানিক্স। এ দীপন, এগুলো মডিউলাস মানে ওই মড নয়। এটা সময় পড়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সময় পড়েছি আমরা। এই মনে আছে ও, হ্যাঁ, সেই হ্যাঁ। ম্যাম? আরে বাবা, কি যেন নামটা ভাই? নাম ভুলে গেছি আমি, বলি নাম মনে রাখি বাবা। কবিতা ম্যাম, বাপরে অর্পিতা বাপ, ম্যাম। সেই তো আমরা কি দেখলাম ভালো করে বোঝো, যে এই y ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি? স্ট্রেস বাই স্ট্রেন। ইয়েস স্যার, হ্যাঁ। তাহলে স্ট্রেসের ইউনিট কত? নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার এটা স্কয়ার। ইউনিটলেস। ইয়েস স্যার। তার মানে আলটিমেট ইয়ং মডুলাসের ইউনিট কত? নিউটন পার মিটার স্কয়ার। ইয়েস স্যার। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। এবার আমাকে দেখো, স্যার আগের পেজটা একবার নিয়ে যাবেন একটুখানি, এটা এক্সাক্ট স্ক্রিনশট নিয়ে নিয়ে স্যার। ইয়েস স্যার, হয়ে গেছে। হ্যাঁ, ধরো আমি একটা কন্ডাক্টর নিয়েছি, এটা একটা তার নিয়েছি, কন্ডাক্টর কপার ওয়্যার। ইয়েস স্যার। এখান থেকে এখানকার লেন্থটাকে আমি ধরে নিচ্ছি এল লেন্থ, আর এর ডায়ামিটারটাকে ধরে নিচ্ছি ডি ডায়ামিটার। তাহলে এটা যদি এল লেন্থ হয় আর ডায়ামিটার ডি হয়, তাহলে রেজিস্ট্যান্স কি হবে? রো এল বাই এল বাই এ। হ্যাঁ। তাহলে এল তুমি জানো, এল লিখেছো, তাহলে এরিয়া কি হবে? এরিয়া মানে ক্রস সেকশন এরিয়া। ডায়ামিটার তোমার দেয়া স্যার আছে। বলবো, হ্যাঁ, ও লেন্থ ইনটু ডি হবে। ডায়ামিটার স্কোয়ার তো স্যার নাকি? কি বৃত্তের ক্রস সেকশন Area. এরিয়া তো এটা। এটা কোথাকার এরিয়া? এখানকার। পাই আর তাহলে তুমি এখানকার ডায়ামিটার জানো ডি, পাই আর স্কয়ার। হ্যাঁ ও স্যার। হ্যাঁ হ্যাঁ, পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। আর মানে কি হচ্ছে? রেডিয়াস মানে ব্যাসার্ধ। হ্যাঁ হ্যাঁ রে, ব্যাসার্ধ, হ্যাঁ। তুমি ব্যাস জানো, তাহলে ব্যাস বাই 2 করলেই তো ব্যাসার্ধ নাকি? ইয়েস স্যার, হ্যাঁ। 2/2 স্কোয়ার। আচ্ছা, বুঝতে পারলাম। ভুলে গেছি আমি। আরে তো এল বাই 1/4 ইন্টু পাই ইন্টু ডি স্কয়ার, ঠিক আছে? ইয়েস স্যার। এই যে 1/4 হলো 2 দিয়ে কি করলে 1/4 পাই ইন্টু ডি স্কয়ার। স্যার এখন 1/2 হলো কেন, মানে 1/4 হলো কেন? স্কয়ার করো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। প্রজ্ঞিক, বুঝতে পারছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। বুঝতে পেরেছি। এবার আমাকে একটা কথা বলবে সবাই, এইখানে যে আমরা রেজিস্ট্যান্সটা বের করলাম, এটা এই কন্ডাক্টরের জন্য। এবার আমি এই কন্ডাক্টরটাকে যদি একটু ফোর্স দেই, ফোর্স দিয়ে ধরো একটু যদি আমি এদিকে ধরে টানি, তাহলে কি হবে? কন্ডাক্টরের ডায়ামিটারটা কমবে আর লেন্থটা বাড়বে না? বাড়বে স্যার। বাড়বে, হ্যাঁ, একদম একদম, হ্যাঁ। ডায়ামিটার কমবে তো? হুম, ডায়ামিটার হুম, সেম থাকবে কি? ইয়ে স্যার, কমবে, এটা চ্যাপ্টার হয়ে যাবে। চ্যাপ্টা হয়ে যাবে, রাইট। যদি এটা হয় তাহলে আমাকে বলো এখানকার ক্রস সেকশন আমি যদি স্মল ডি ধরি,
মানে এটার ডায়ামিটারটা, এটার ডায়ামিটার যদি আমি স্মল ডি ধরি এবং এই যে লেন্থটা বেড়েছে, ঠিক আছে, কতটা বেড়েছে, ডেল এল বেড়েছে, তাই তো? তাহলে টোটাল স্যার। লেন্থটাকে আমি ধরছি স্মল এল দিয়ে। তাহলে আমরা কি লিখতে পারি ভালো করে দেখো, এই স্মল ডি ইকুয়ালস টু আগে যা ডি ছিল তার থেকে মাইনাস ডেল ডি করলেই পাবো। ডায়ামিটার কমেছে, আগে ডায়ামিটার ছিল বেশি, তার থেকে এর ডায়ামিটার এখন কমে কত হয়েছে, কতটা কমেছে, ডেল ডি কমেছে। তাহলে মাইনাস করলেই আমরা কি পাবো, নতুন ডায়ামিটারটা পাবো, রাইট? ইয়েস স্যার, হ্যাঁ হুম। বলো কারো বুঝতে কোনো পেরেছি। ডাউট? যদি না, এটা স্যার। হয়, যদি এটা হয় তাহলে আমাকে বলো তো এল স্মল এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এল মাইনাস ডেল এল। মাইনাস হবে, বাহ, সরি ডেল, ডেল ডি। ভালো করে বলো, ডেল ডিও না, মাইনাস হবে কি আগে বলো, ডেল এল ঠিক বলেছো, এল তো বাড়ছে, মাইনাস হবে। লেন্থ কি হচ্ছে, তো স্যার ডায়ামিটার plus, কমছে, yes, প্লাস হবে, হ্যাঁ, length पर। ও লেন ইনক্রিজ হচ্ছে দীপন, আগে এইটুকু ছিল, ও হ্যাঁ 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 হ্যাঁ, লেন্থ তো বাড়ছে। বড় হ্যাঁ লেন্থ তো বাড়ছে। কনফিউশন হয়ে হ্যাঁ। যাচ্ছে, তাও তো ঠিক। তাহলে এবার যদি আমরা নতুন নিউ বলি, নিউ রেজিস্ট্যান্স, তাহলে আমরা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে ওপরে কি লিখবো, এল এর জায়গায় এল প্লাস ডেল এল, ডেল এল, হ্যাঁ। ইয়েস ভাই। আর নিচে কি লিখবো তাহলে, এটা ডি মাইনাস ডেল ডি তার ডিভাইডেড বাই 2 তার স্কয়ার ইন্টু পাই, রাইট? স্যার। বলো ঠিক লিখেছি তো? দেখো এই ডি এর জায়গায় কি লিখলাম, ডি মাইনাস ডেল ডি তার বাই 2 তার হোল স্কয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে ঠিকই আছে, হ্যাঁ কারণ নতুন ডি তো এখন এটা আমার, তাই হ্যাঁ না? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আর কি পাবো, আর নিউ ইকুয়াল টু আমরা কি পাবো, রো এল প্লাস ডেল এল বাই, বলো বলো কি হবে, আহ, স্যার, পাই পাই। তো- 1/4 পাই। হ্যাঁ হ্যাঁ, 1/, তার মানে আমরা বলতে পারি পাই বাই 4 ইন্টু পাই বাই ডি 4 মাইনাস ডি মাইনাস ডেল ডি ডেল স্কয়ার, ডেল ডি। স্কয়ার। তাহলে এবার দেখো ভালো করে বোঝো, এটা কি ট্রান্সডিউসার হলো, এটা কি ট্রান্সডিউসার, আমরা অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা বলছি ট্রান্সডিউসার, যা এখানে আছে সবাইকেই কি হতে হবে, আলটিমেট নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি থেকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে যেতে হবে, তাই তো? এর আগে যখন আমরা বললাম থার্মোকাপল, পোটেনশিওমিটার, সবাই আলটিমেট কি দিচ্ছে, ভোল্টেজ আউটপুটে, কেউ ভোল্টেজ মেপে দিচ্ছে, থার্মোকাপলও কি দিচ্ছে, ভোল্টেজের ডিফারেন্সটা বের করে দিচ্ছে, তাই তো? তাহলে Yes, sir. এ এ কি দিচ্ছে স্যার 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 বলবো স্যার, বলো? এটা তো স্যার রেজিস্ট্যান্সটা বাড়ছে কমছে, মানে এই লেন্থটা বাড়া কমার জন্য, তার মানে স্যার কারেন্ট ফ্লো এর ব্যাপার আছে এর মধ্যে, রেঞ্জ যদি বাড়ে আমার কারেন্ট ফ্লোটা তাহলে কম ফ্লো হবে। একদম, তার মানে রেজিস্ট্যান্স যদি চেঞ্জ হয় কারেন্ট ফ্লো কি হবে, বাড়বে আর কমবে, তাহলে আউটপুটে yes, ভোল্টেজটা আমরা কি পাবো, ডিফারেন্ট পাবো, রাইট? একদম ইয়েস স্যার। স্যার। তাহলে এটাই বুঝতে হচ্ছে পেরেছি। স্ট্রেন গজ। কোনো একটা রেজিস্ট্যান্সকে যদি আমরা ফোর্স দিয়ে বাড়াই বা কমাই এবং তার জন্য যদি আউটপুটে ভোল্টেজের কোনো ডিফারেন্স হয়, দিস ইজ কল স্ট্রেন গজ, and আচ্ছা this is বুঝতে also a transducer, this is also a পেরেছি। transducer, okay? ইয়েস স্যার। স্যার এতে মানে হট কথা গেল, সবকিছু পুরো টুরে গেল, কোনো চ্যাপ্টারটা লাগিয়ে দিলাম, কোথাও পুরো টুরে বাস্ট হয়ে গেল। না না, মেপে করা হবে না। দেখো এটাকে হ্যাঁ। এই নিউ রেজিস্ট্যান্স এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে স্ট্রেন রেজিস্ট্যান্স। স্যার তার মানে স্যার এই ট্রানজিস্টর স্ট্রেন গজের মধ্যে এমন মেটেরিয়াল ইউজ করা হয় স্যার, মানে যেটা ডিফর্ম করার পর আবার প্রিভিয়াস কন্ডিশনে ফিরে যেতে পারে, তাই তো? একদম একদম। আচ্ছা।
আচ্ছা। তার মানে এবার দেখো, এবার যদি আমরা হুইস্টন ব্রিজ দিয়ে, আমরা হুইস্টন ব্রিজ কেন পড়ি আমাকে বলতে পারবে? স্যার ব্যালেন্স কন্ডিশন চেক করার জন্য তো। আননোন রেজিস্ট্যান্সের ভ্যালুকে ফাইন্ড করার জন্য। স্যার, ঠিক। এটা R1, এটা R2, এটা R3, এটা R4। ওকে, যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু যদি সেম হয় তাহলে কি হবে? তাহলে স্যার ব্যালেন্স কন্ডিশনে আসবে ব্রিজটা, ওই ভোল্ট মিটার থেকে কোনো কারেন্ট ফ্লো তাহলে করবে না। এই ভেতরে যদি আমি একটা গ্যালভানোমিটার লাগাই, তখন এই গ্যালভানোমিটারটা কত ভোল্টেজ ডিটেক্ট করবে? নাল স্যার। নাল ভোল্টেজ, রাইট? তাহলে সবসময় মনে রাখবে, ইফ R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R3 ইকুয়াল টু R4, এটা যদি আর হয়, মানে সবগুলো যদি আর এর সমান হয়, তাহলে এইখানকার এই যে ভোল্টেজ, ব্রিজ ভোল্টেজ, এটা BRIDG, ব্রিজ ভোল্টেজ 0 পাবো, রাইট? ইয়েস স্যার। এবার আমি এই যে রেজিস্ট্যান্সটাকে কি করলাম, স্ট্রেন গজ করলাম, মানে ফোর্স অ্যাপ্লাই করলাম। ইয়েস স্যার। তার আগে একটু বলে তখন নিই, আমরা আমরা আননোন রেজিস্ট্যান্স কি করে ফাইন্ড করি। দেখো অনুপ, যদি চারটে sir. রেজিস্ট্যান্সের ভ্যালু এরকম হয়, তাহলে কি হয়, R1 ইন্টু R4 ইকুয়াল টু R2 ইন্টু R3। এটা হচ্ছে কন্ডিশন ফর ব্যালেন্স ব্রিজ। এই দুজনের গুণফল ইকুয়াল টু এই দুজনের গুণফল হবে। হ্যাঁ হ্যাঁ এরকমই কোনো ব্যাপার নেই যে R1 ইকুয়াল টু R4 হতেই হবে, গুণফলটা সমান হতে হবে। কি বললাম বুঝলে? ইয়েস স্যার, ইয়েস স্যার। এবার ধরো তোমার R1টা জানা নেই, তাহলে R1টা তুমি এখান থেকে বের করে নিতে পারো, বাকিগুলো তোমাকে জানতে হবে, মানে জানা আছে তোমার। Yes, sir. যে কোনো একটা ব্রাঞ্চ যদি না জানো, তাহলে এখান থেকে বের করতে পারবে তো, কথাটা বুঝতে পারবে তো? একদম স্যার, একদম। ইয়েস স্যার। তো এটাই কিন্তু হুইস্টন ব্রিজের কাজ। হুইস্টন ব্রিজ অলওয়েজ কি করে, আননোন রেজিস্ট্যান্সটাকে ফাইন্ড করে দেয়। হুম হুম। তাহলে এবার ধরো আমি ধরে নিলাম এই R2টা আমার আননোন। কেন আননোন? আমি এখানে স্ট্রেন গজ অ্যাপ্লাই করেছি। স্ট্রেন গজ অ্যাপ্লাই করা মানে আমি কি করেছি, স্ট্রেন রেজিস্ট্যান্স মানে ফোর্স দিয়েছি। ফোর্স দিলেই এই R2টা আগে ছিল আর, মানে আমি তো সবাইকে আর ধরেছি, তাই না? ইয়েস স্যার। সবার হ্যাঁ ভ্যালু আর ধরেছি। দেখো আগে ছিল আর, তাহলে স্ট্রেংথ অ্যাপ্লাই করলে এটা এখন ডেল আর হয়ে যাবে। ইয়েস স্যার। হুম হুম হুম। প্রিভিয়াস পেজ, এক মিনিট, যা লিখে যাচ্ছে তো, এক মিনিট। এটা হয়ে যাবে তো? ইয়েস স্যার। বলো, কে বোঝোনি আগে বলো। স্যার তখন তার মানে গ্যালভানোমিটারের যে ভ্যালুটা বেরোবে তখন তো সেটা আলাদা হবে। একদম একদম, এটাই তো আমরা মেজার করব যে অ্যাকচুয়ালি কতটা আলাদা হচ্ছে। যে আমরা যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করার জন্য রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, কতটা ডেল আর বেড়ে যাচ্ছে, তাহলে Yes, ডেল sir. আর রেজিস্ট্যান্স বাড়ার জন্য এখানে ভোল্টেজটা যখন 0 থেকে বেড়ে কতটা হচ্ছে সেটা আমরা বের করব। বুঝলে তো দীপক? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। একদম। দেখো তোমরা কত সুন্দর মন দিয়ে ক্লাস করছো, বুঝতে পারছো। এরকম করে Yes, sir. ক্লাস করলে সব বুঝতে পারবে। প্রথম প্রথম মনে হতো যে অনলাইন, এখন অনলাইন কিছু করার নেই, এটাই করতে হবে। ঠিক, আবার লকডাউন করলে কি করবে বলো? মেন্টালিটিটাকে যদি সেট করে দাও না যে আমাকে বুঝতেই হবে, তাহলে আর কিছু না করার স্যার, নেই। আসল ব্যাপার কি বলতো, আসল ব্যাপার স্যার পড়ানোর উপর ডিপেন্ড করে, অনলাইন অফলাইন ব্যাপার না স্যার। হ্যাঁ, এখানে এটাই অনলাইনে কত সুন্দর পড়ছি আমরা এখানে অনলাইনে, ওটাই তো হচ্ছে কথা। পড়ানোর দেখ উপর ভাই, যে তো পড়াতে পুরো পারে না ব্যাপার। সে অফলাইন কেন রে, সে কিছুতেই ওটাই পড়াতে তো পারে না, বলছি। বুঝলি? ওটাই তো বলছি, এখানে ভালোই হচ্ছে স্যার, কোনো ব্যাপার না। ওটাই। চলো তাহলে এবার আমরা ভালো করে দেখো, অ্যাকচুয়ালি আমাকে বলো তো, এখানকার যে ভোল্টেজ, এই দুটো পয়েন্টের ভোল্টেজ অ্যাকচুয়ালি আমরা কি করে বের করি? আমরা কি করি, এই দুটো পয়েন্টের ভোল্টেজকে মাইনাস করে দিলেই তো এখানকার মাইনাস করে দিই, ভোল্টেজটা পাই। হ্যাঁ পেয়ে যাবো। হ্যাঁ তাহলে রেজিস্ট্যান্স যদি সব জায়গায় সমান থাকে, তাহলে কি হয়, ভিএ আর ভিবি সমান থাকে ভোল্টেজ। এই Yes. দুটো পয়েন্টের, দেখো রেজিস্ট্যান্স যদি সব জায়গায় সমান থাকে, দুটো পয়েন্টের ভোল্টেজ সেম হবে। তার Yes, কারণ sir. কি, এখানকার রেজিস্ট্যান্স সেম, এখানকার রেজিস্ট্যান্স সেম, এখানকার সেম, এখানকার সেম। যদি সেম থাকে
তাহলে এখান থেকে যদি I1 কারেন্ট ফ্লো করে আর এটা যদি I2 কারেন্ট ফ্লো করে তাহলে কি হবে, আমরা বলতে পারি I1 = I2। হ্যাঁ 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 লোড সেম, তো লোড সেম হলে দুটো কারেন্ট সমানভাবে ভাগ হবে, তাই না? তুমি হ্যাঁ, এখান হ্যাঁ, থেকে হ্যাঁ, আই হ্যাঁ, কারেন্ট ঠিক, ঠিক। দিচ্ছ, যদি এখানে 4 ওহম আর এখানেও 4 ওহম, এখানেও 4 এখানেও 4, তাহলে দুটোতে সমানভাবে হ্যাঁ, কারেন্ট হ্যাঁ। ভাগ হবে না? কারণ স্যার বলছিলেন আপনি লোড ডিসাইড করেছে কতটা কারেন্ট নেবে, তো হ্যাঁ। দুটো যদি সেম থেকে তাহলে তো সেমই হবে। সেম কারেন্ট যাবে। যদি হ্যাঁ, সেম হ্যাঁ, কারেন্ট যায় তাহলে ভোল্টেজও এখানে কি হবে, সেম হবে। ইয়েস স্যার, হ্যাঁ তাহলে যদি ভোল্টেজও সেম হয় তাহলে আমরা যদি ভোল্টেজ ডিফারেন্স বের করি VA - VB কত, 0 হবে, রাইট? ইয়েস স্যার, হ্যাঁ তার হ্যাঁ মানে সেখান থেকে আমরা বলতে পারি যে ভি ব্রিজের ভোল্টেজ 0 হয়, এটাই মেন কারণ। ইয়েস স্যার, কিন্তু হ্যাঁ, এখন হ্যাঁ। কিন্তু আমাদের কারেন্ট ডিফারেন্ট হচ্ছে, তার কারণ কি, I1 কিন্তু এখন কম ফ্লো করবে I2 থেকে, তার কারণ এখানে রেজিস্ট্যান্স বেড়ে গেছে, ইয়েস স্যার, আর এর সাথে কিছু একটা যুক্ত হয়েছে। তার মানে এখন এই ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স কত, R1 প্লাস R2। এই ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি R1 কে আমরা, দাঁড়াও, তার মানে R1 প্লাস R প্লাস ডেল R। হ্যাঁ R1 কে আমরা R লিখেছি, প্লাস R2 কে আমরা কি লিখেছি, R প্লাস ডেল R। ডিলার, তাহলে এই ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স এখন R প্লাস ডেল R, কিন্তু এই Yes, ব্রাঞ্চের sir. টোটাল রেজিস্ট্যান্স R প্লাস R। তার মানে এটা ইয়েস বেশি স্যার, তো? হ্যাঁ 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 ইয়েস স্যার। একদম, যদি বেশি হয়, এবার বোঝো, এবার আমরা সেটা বের করব যে কতটা বেশি বা কি করে করব। তাহলে তাহলে আমরা এবার ভি ব্রিজ বের করব, সরি এটা ব্রিজ, এটা কখন বের করব, ফর নিউ কন্ডিশনের জন্য, যখন এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে এটার নাম হবে, একটা হচ্ছে VA - VB। তাহলে VAটা কত হবে বলতে পারবে, এখানকার ভোল্টেজ কত হবে? দেখো এটা তো ওপেন সার্কিট না, এটা তো ওপেন সার্কিট, ইয়েস স্যার, এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে R1 এর মধ্যে দিয়ে যা কারেন্ট হচ্ছে R2 এর মধ্যে দিয়ে সেম কারেন্ট। তাহলে V1 এর তার মানে ভোল্টেজটা কি হবে? IA না, ভালো করে বোঝো, ওইভাবে বলবে না। I ইনটু R না, দেখো স্যার কি বের করতে বললেন একবার বলুন, আমি বলে দিচ্ছি। ভি এর ভোল্টেজটা, ভি এর ভোল্টেজটা স্যার বলছি দাঁড়ান। এটাকে আমরা অনুমেটাকে আমরা কি বলতে পারি, নোড ভোল্টেজ বলতে পারি তো? ইয়েস স্যার। স্যার আমি এটা বলবো, বলো। ওই কারেন্ট বাই ওই দুটো মানে দুটো প্লাস রেজিস্ট্যান্স করলেই তো বেরিয়ে যাবে। না, নোড পয়েন্ট টু গ্রাউন্ড ভোল্টেজ, মনে রাখবে, ধরো এটা আমাদের সার্কিট আছে, সাপোজ নোডাল অ্যানালাইসিস তোমাদের করিয়েছিলাম আমি, তোমাদের Yes, বলতে sir. শুধু দীপন আর প্রজ্ঞিক হয়তো করেছে। তাহলে এই নোডের ভোল্টেজ যদি ভি হয়, এইখানকার ভোল্টেজ যদি VA হয়, এই রেজিস্ট্যান্স যদি আর হয়, এখানকার যা ভোল্টেজ হবে এই আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ সেম, এটা কি জানো? কি বললাম, নোড পয়েন্টের ভোল্টেজ যদি ভি হয়, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজও ভি হবে, তার কারণ নোড পয়েন্টের ভোল্টেজকে বলা হয় নোড ভোল্টেজ ইকুয়ালস টু নোড পয়েন্ট টু গ্রাউন্ড ভোল্টেজ। কি বললাম, নোড পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজটাকেই নোড ভোল্টেজ বলে। কি বললাম, রিপিট করো, Yes, sir. Yes, sir. Yes. হোয়াট ইজ নোড ভোল্টেজ? নোড পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজটাকে তো নোড ভোল্টেজ বলে। তাহলে আমি যদি এই দিক থেকে এদিকে যাই, আমি এখানে কি গ্রাউন্ড পাচ্ছি? না স্যার, এদিক থেকে এদিকে গেলে গ্রাউন্ড, না এইদিকে এইখান থেকেই আসলে পাচ্ছি। এটাই গ্রাউন্ড পাচ্ছি। এটাই গ্রাউন্ড পাচ্ছি। তার মানে এখান থেকে যদি আরো একটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে এর অ্যাক্রসও এই ভোল্টেজই হতো, কারণ এদিক দিয়ে আসলো, এটাই গ্রাউন্ড। স্যার এবার এটা তো দেখো। সেই নোডাল Yes, sir. নোডাল analysis। অ্যানালাইসিস করেছিলেন ওই রকমই তো স্যার। হ্যাঁ, তাহলে আমাকে এখন বলো, এই যে VA, এখান থেকে আমি কোন দিকে গেলে গ্রাউন্ড পাবো? স্যার বলবো ওই আরে ইয়ের এইদিকে দিকে, মানে কি বলবো, R2 দিকে। হ্যাঁ, এই যে R2 এটা দিকে। আছে মাইনাসের সাথে কানেক্টেড, এই যে মাইনাস,
তার মানে এটাই তো হ্যাঁ, আমাদের হ্যাঁ। গ্রাউন্ড, এটাই তো পুরো ইয়েস গ্রাউন্ড। স্যার, হ্যাঁ 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 এটাই। তার মানে এই ভোল্টেজ মানে R2 ভোল্টেজ বলতে পারি আমরা, VA ভোল্টেজ মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়েস স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। VA ভোল্টেজ মানে R2 ভোল্টেজ বলতে পারি। চলো তাহলে দুটো রেজিস্ট্যান্স যদি সিরিজে কানেক্টেড থাকে এইরকম ভাবে, এখানকার রেজিস্ট্যান্স R1 আর এটা R2 হয়, এবং এখানকার ভোল্টেজ V1 এটার V2 হয়, আর এখান থেকে যে সাপ্লাই ভোল্টেজটা দিয়েছি আমরা সেটা যদি V হয়, তাহলে V1 এর ভ্যালু, ভোল্টেজ ডিভাইডিং রুল মনে আছে? হ্যাঁ স্যার বলবো। বলো। ওই তো মানে V1 ইন্টু মানে V2 বাই R প্লাস R1 প্লাস R2। না, কিছুটা ঠিক হয়েছে, একটু মানে মনে আছে, হালকা মনে আছে তোমার। দেখো, যদি V1 মনে রাখবে অনু, দুটো Yes, sir. ভোল্টেজ যদি সিরিজে কানেক্টেড থাকে, দুটো রেজিস্ট্যান্স, তাদের অ্যাক্রসে কারেন্ট সেম, তাদের মধ্যে দিয়ে কারেন্ট সেম, তো কারেন্ট ভাগ হ্যাঁ হচ্ছে কারেন্ট কোথাও। সেম হবে। হ্যাঁ, 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 কারেন্ট কিন্তু সেন্সার। ভোল্টেজ ডিফারেন্ট হবে, কারণ এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে, তারপরে এখানে আবার গিয়ে ড্রপ হবে, তাই না? ইয়েস স্যার, হ্যাঁ। ইয়েস স্যার। তাহলে এই V1 কে যদি বের করতে চাই, সেটা হবে মেন ভোল্টেজ ইনটু, ও হ্যাঁ হ্যাঁ, মেন ভোল্টেজ ইন্টু অপোজিট ভোল্টেজ ডিভাইডেড না বাই টোটাল অপোজিট ভোল্টেজ। না, এইখানে ওটা কারেন্ট ডিভাইডিং রুলে অপোজিট হয়, ভোল্টেজ সেম ডিভাইডিং ভোল্টেজ বাই সাম অফ রেজিস্ট্যান্স, সাম অফ, সরি সেম রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বাই সাম অফ ভোল্টেজ। হ্যাঁ সাম অফ রেজিস্ট্যান্স মানে R1 বাই আচ্ছা, R1 আচ্ছা। প্লাস R2। আরেকবার হ্যাঁ এটা ভুলে গেছিলাম, পড়েছিলাম এটা আমি। সাপ্লাই ভোল্টেজ ইনটু সেম রেজিস্ট্যান্স বাই সাম অফ অপোনেন্ট, রেজিস্ট্যান্স। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 তাহলে এটাই ছিল। এখানকার রেজিস্ট্যান্স কত? R1, তাই এখানে R1 লিখেছি, সেম রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্স। ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। এটাতে আমরা সলভও করেছিলাম স্যার কিছু অঙ্ক, আপনি বলেছিলেন। হ্যাঁ করিয়েছি তো আমি। বলো, কারো কোনো ডাউট এইটুকু বুঝতে? না না না, তাহলে VA দেখো, এই দিক থেকে তো কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে কারেন্ট কি এখানে কি হচ্ছে, কারেন্ট সিরিজ কানেকশন না, R1 R2 কিসের সিরিজ কানেকশন? সিরিজে হ্যাঁ। তাহলে VA কে আমরা ডিফাইন করতে পারি সাপ্লাই ভোল্টেজ VS ইনটু, আমি কার বের করছি, ভোল্টেজ R2 অ্যাক্রসে ভোল্টেজ বের করছি, তাই তো? ইয়েস Yes, স্যার। sir. VA ভোল্টেজ মানেই তো R2 অ্যাক্রসে ভোল্টেজ। বলো। Yes, sir. ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ ঠিকই আছে স্যার। VA বলতে তো R2 অ্যাক্রসে ভোল্টেজ, কারণ VA থেকে নোট হ্যাঁ, পয়েন্ট হ্যাঁ, থেকে হ্যাঁ। ওই, হ্যাঁ তাহলে R2, তার মানে কি ওপরে লিখবো R2 বাই R1 প্লাস R2, ইয়েস স্যার। যার বের করছিস তার ভোল্টেজ ডিভাইডেড বাই সাম অফ ভোল্টেজ। ইয়েস স্যার। বলো, কে বোঝনি? স্যার বুঝেছি স্যার। তাহলে মাইনাস ভিবিটা তোমরা বলো, ভিবিটা কি লিখবো? ভিবি মানে কোথাকার ভোল্টেজ? R4 এর অ্যাক্রসে ভোল্টেজ না? ইয়েস ইয়েস স্যার। স্যার, ইয়েস স্যার। ভিভি মানে হবে স্যার ভিএস ইনটু R4 R4 R3 by ডিভাইডেড বাই 4A R4 plus R4 প্লাস R3। R3 প্লাস R4, R4। হ্যাঁ হ্যাঁ। কারণ Yes, এখান sir. থেকে তো I2 কারেন্টটা R3 আর R4 দিয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ। তাই না? আমরা কি Yes, দুটো sir. দুটো মানে সেম ব্রাঞ্চের মধ্যে ভোল্টেজ ডিভাইডিং রুল লাগাই, আমরা দুটো আলাদা ব্রাঞ্চের মধ্যে পারবো না? দুটো আলাদা ব্রাঞ্চ হলে ইয়েস স্যার। কোনোদিনও এখানে Parallel আর হয়ে এখানে, যাবে। হ্যাঁ দুটো সেম একটাই ব্রাঞ্চের মধ্যে দুটো রেজিস্ট্যান্স যদি থাকে, তাহলে আমরা আলাদা করে ভোল্টেজ বের করতে পারি, এটাই লাগাই। এবার ভ্যালুগুলো বসাও না, তাহলে ভিএসটাকে কমন নিয়ে নিলাম, তাহলে R2 এর ভ্যালু কত? R2 এর ভ্যালু এখন কত? R প্লাস ডেল R। ইয়েস স্যার। ইয়েস স্যার। R1 এর ভ্যালু কত? R, R, জানি আমরা সব R R ধরে নিয়েছি, প্লাস R প্লাস ডেল R। ভিএস তো কমন নিয়েছি, R4 হচ্ছে R, আর নিচে R প্লাস R। কারো কোনো ডাউট? না। তাহলে এখানে কত থাকছে আমাদের পড়ে? R প্লাস ডেল R, নিচে হচ্ছে 2R প্লাস ডেল R। ওকে, ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ। এক মিনিট। মাইনাস R বাই 2R।
মাইনাস কি হবে রিবন? মাইনাস r/2 আর 2 আর না, না, তাহলে 1/2 বলতে পারি তো? হ্যাঁ 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 1/2 হ্যাঁ। ভিএস এবার স্যার লসাগু করতে হবে না? হ্যাঁ, তাহলে এটা 2r প্লাস ডেল আর, হ্যাঁ তাহলে কত হলো? 2 দিয়ে গুণ করলে 2r2r প্লাস প্লাস 2 ডেল আর 2 ডেল আর মাইনাস 2। মাইনাস এইটা দিয়ে আবার এটার গুণ তো, হ্যাঁ 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 2r মাইনাস ডেল আর, হ্যাঁ যা আছে তাই থাকবে। হ্যাঁ 2r কেটে গেল। 2r কেটে গেল, তাহলে তাহলে আমরা ভি, এটা কি বের করছিলাম? ভি ব্রিজ। হ্যাঁ, ব্রিজ ভি ব্রিজের ভোল্টেজ এখন দেখো ভিএস ইনটু, তাহলে 2 ডেল আর মাইনাস ডেল আর করলে ডেল আর বাই ডেল আর বাই 2 দুগুণে 4 4r ডেল আর। প্লাস 2 ডেল আর বেরোলো। ইয়েস স্যার, এখন ইয়েস 0 স্যার। বেরোলো Yes, sir, না, yes, কিন্তু আর sir. 0 কি বেরোলো? না না স্যার, না এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছি ব্যাপারটা। বুঝতে পেরেছো সবাই? হুম। তাহলে স্যার একটু ঝুম হয়ে গেছে স্যার, একটুখানি ইয়ে করুন না, ছোট করুন না। হুম হুম হুম। সম্পূর্ণটা এক জায়গায়, এই যে এবার এসছে, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এইবার আমরা যদি দেখো অ্যাকচুয়ালি কি হয়, এই ডেল আরটা কি হয়? স্মল চেঞ্জেস। ডেল মানে কি? স্মল চেঞ্জেস। হুম হুম। এটা জানো তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। স্মল চেঞ্জেস। তাহলে এটা যদি স্মল চেঞ্জেস হয় তাহলে আমরা বলতে পারি যে আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ডেল আর। তাহলে 4r কি? ভেরি ভেরি গ্রেটার দেন 2 ডেল আর। Yes, sir. তাহলে যদি এটা হয়, আমরা just ধরে নিচ্ছি এটুকু, একটু মানে আমাদের জাস্ট সিম্পলিসিটি করার জন্য। ব্রিজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি দেখো, ভিএস বাই কি পাচ্ছি? ভিএস বাই 4, তার মানে এটাকে তো নেগলেক্টেড ধরে নিচ্ছি, এটা হচ্ছে নেগলেক্টেড। তাহলে এটাকে যদি আমি নেগলেক্টেড ধরে নিই, এটা 0 যদি করে দিই, তাহলে ডেল আর বাই 4r, তাহলে এইভাবে লিখতে পারি না? ডেল আর বাই আর আলাদা করে একটু ভেঙে লিখতে পারি তো? ইয়েস স্যার, Yes, ইয়েস sir. স্যার। এই পোর্শনটাকে 0 করে দিয়েছি, ডেল আর বাই 4r, তাহলে ভিএস বাই 4 নিলাম আর এটাকে আলাদা করে লিখলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এইটা কি বলো তো? ডেল আর বাই আর। এটাই তো চেঞ্জ যেটা হয়েছে ওইটা নাকি? হ্যাঁ স্যার, ইয়ে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। হ্যাঁ চেঞ্জিং রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স, এটাকে আমরা কি বলি? স্ট্রেইন অফ রেজিস্ট্যান্স। হ্যাঁ, স্ট্রেন অফ রেজিস্ট্যান্স। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো, তাহলে এটা কার জন্য ঘটলো? স্ট্রেসের জন্য। ডিউ টু স্ট্রেসের জন্য স্ট্রেন ঘটলো, তাই না? ইয়েস স্যার, স্ট্রেস, Yes, sir. আমি Yes, sir. স্ট্রেস দিয়েছি বলেই তো স্ট্রেনটা আসলো, নাহলে আসতো, এটা আসতো, ডেল আর বাই আরটা আসতো। আমি এই রেজিস্ট্যান্সটাকে ফোর্স দিয়েছি বলেই কিন্তু এই ইকুয়েশনটা আসলো। ইয়েস মানে স্যার, কি হ্যাঁ হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক। তার জন্য এখানে প্রমাণিত হলো যে স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। ইয়েস স্যার, বলো, বুঝলে? মানে স্ট্রেস যদি কোনো কিছু চেঞ্জ করি তাহলে ওই স্ট্রেনের ভ্যালু মানে স্ট্রেন চেঞ্জ পাবো, হবে। আমরা স্ট্রেন পাবো। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এখান থেকেই হচ্ছে, সরি বারবার ডি লিখে দিচ্ছি আমি। ভি ব্রিজ, ভি ব্রিজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সাথে? ডেল আর এর সাথে, ঠিক আছে? তার মানে ডেল আর এর মানে কি, আমরা যদি এইখানকার রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করি তাহলে আমরা ভি ব্রিজের ভ্যালু কি পাবো? ডিফারেন্ট পাবো। বোঝা গেল Yes. সবার? ইয়েস স্যার। তো এটাই কি হলো আমাদের, এটা আলটিমেট কি ট্রান্সডিউসার হচ্ছে তো? আউটপুট ভোল্টেজ হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ। করছে তো? Yes, sir. এবার হচ্ছে স্যার। একদম। চলো, আর কারো কোনো আশা করি ডাউট নেই? না স্যার, ঠিক আছে। ওকে, দাঁড়াও 1 মিনিট, আমি বন্ধ করি এটাকে।